দূরে দাঁড়ানো সুফি খাতুন হায় হায় করে উঠলেন, নুসরাতকে ভৎসনা করে বললেন, কি মেয়ে রে বাবা, বড় ভাইকে থাপ্পড় মারে। নুসরাত সুফি খাতুনের জোর গলার ভৎসনা গায়ে মাখলো না। দু হাত আরাম করে ঝেড়ে ফেলে ইরহামকে ফিসফিস করে বলে ওঠে, এখন কিছুটা রাগ কমেছে? রাগ করিসনি তো? ইরহাম গালে হাত দিয়ে নিশ্চল চোখে চেয়ে রইল সামনের দিকে। নুসরাতের জিজ্ঞাসু দৃষ্টি তাকানো দেখে দুপাশে মাথা নাড়িয়ে বলে উঠল, না, কিছু মনে করিনি। ইরহামের হাত থেকে গাড়ির চাবি নিয়ে হেলে দুলে গাড়িতে গিয়ে বসলো নুসরাত। আহানকে ডাক দিতেই সে এসে ব্যাক সিটে বসলো। ইরহাম নিজের গালে মধ্যে এক হাত চেপে মুখ হা করে গাড়িতে গিয়ে বসলো। বেচারা এখনো শখ থেকে বের হতে পারেনি, নিজের সূক্ষ্ম গলবিল ঢোক গিলে ভিজিয়ে দিয়ে নিভে যাওয়া কণ্ঠে বলে, তোর হাতটা দেখি, এত শক্ত কেন তোর এই হাত? হাত নয় যেন লোহা। দেখ, আমার গালে এখনো চিনচিনে ব্যথা হচ্ছে। তুই আমাকে চড় থাপ্পড় মারার আগে একবার বলে দিস না কেন? তাহলে আমি তো রেডি হয়ে বসে থাকবো তোর হাতের মার খাওয়ার জন্য। এরকম অতর্কিত হামলা করবি না। আমার মতো নিরীহ পানি নিষ্পাপ বাচ্চা একটা ছেলে, ভবিষ্যৎ প্রজন্মের আলো, এরকম আক্রমণে হঠাৎ হার্ট অ্যাটাক করে মরে গেলে কি হবে? আহান পেছন থেকে বলে ওঠে, কিছুই হবে না। দেশের জনসংখ্যা থেকে একজন কমে যাবে, আর আমাদের ঘর থেকেও। ইরহাম তীক্ষ্ণ চোখে আহানের দিকে তাকাতেই আহান মুখ জিপার টানার মতো করে নুসরাতের দিকে তাকাতেই নুসরাত মাথা দোলায় উপর নিচ। ইরহামকে ভরসা দিয়ে বলে ওঠে, আচ্ছা, এরকম আর হবে না। আহান হি হি করে হাসে গাড়ির পেছনে বসা অবস্থায়। ইরহাম কপালের হালকা ভাঁজ শীতল করে পেছনে ফিরে জিজ্ঞেস করে, কি হয়েছে? দাঁত কেলানো হচ্ছে কেন? আহান নিজের হাসি দমন করতে চেয়ে মুখ হাতের কবজিতে চেপে ধরে। কোন রকম হাসি থামিয়ে বলে ওঠে, আপু বলেছে না আর মারবে না। তুমি শিওর থাকো, রাগ উঠলেই এরকম আরো দু চারটা তোমার উপরই পড়বে। আপুকে আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। নুসরাত আহানকে জিব্বা বের করে ভেঙায়, চোখ ছোট ছোট করে বলে ওঠে, চুপ কর বেড়া। কানের নিচে এমন একটা থাপ্পড় লাগাবো দাঁত নড়ে যাবে। দুধের দাঁত এখনো পড়েনি, আর আসছে আপু। ভাগ এখান থেকে শালা। আহান নুসরাতের কথা শুনে হি হি করে হেসে ওঠে। ইরহাম ও গালে হাত রেখে হাসতে যাবে, মটমট করে শব্দ করে ওঠে দাঁতের মারি। দাঁত চেপে কাদো কাদো মুখ বানিয়ে হু হু করে হাসে ওঠে। হ্যালো, হেলাল, তোমার মায়ের অবস্থা তো খারাপ। হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি, শেষবারের মতো তোমাকে দেখার আর্জি জানাচ্ছেন উনি। হেলাল সাহেব ফোনের দিকে হা করে তাকিয়ে রইলেন। ফোন লাউড স্পিকারে থাকার জন্য স্পষ্ট সব কথা কানে গেলে লিপি বেগম আর্তনাদ করে ওঠেন, মাথায় হাত দিয়ে সামনে এগিয়ে এসে ফিকে হয়ে যাওয়া আড়স্য কণ্ঠে জিজ্ঞেস করলেন, আম্মার কি হয়েছে? নিজাম শিকদারের গলা এবার নরম হয়ে আসে, ঢোক গিলে নিয়ে ব্যথিত কণ্ঠে বলেন, যা শুনেছ বর্বমা তাই। আরস নিজের রুম থেকে বের হয়ে মা বাবাকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে হাতে পানির জগ নিয়ে এগিয়ে আসে। বাবার দিকে চেয়ে এক ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? এরকম আপনারা দুজন বসে আছেন কেন? লিপি বেগম নিজের অসাড় চোখ তুলে তাকান উপরে। পুরোদস্ত নিজেকে সামলানোর চেষ্টা করে এলোমেলো কণ্ঠে বলে ওঠেন, আম্মার শরীর খারাপ করেছে, হসপিটালে নাকি ভর্তি। বাবা মার কিছু একটা কর, দেশে যাব আমি। আব্বার শেষ সময়ে আমি ছিলাম না, এবারও কি থাকতে পারবো না? না না, আম্মা কখনো আমাকে মাফ করবে না। তুই বাপ, আমার টিকিট বুক কর। কেউ গেলে যাক, না গেলে নাই, দেশে আমি একাই যাব। আরস কপালে ভাঁজ ফেলে তাকায় হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব নিজের এলোমেলো চিহ্ন চিহ্ন হয়ে যাওয়া চাউনি উপরে তুলে কিনকোয়েত কাল চুপ থাকেন। ঘন ঘন শ্বাস ফেলে নিজের করা প্রতিজ্ঞার বিরুদ্ধে গিয়ে ধীর স্বরে আওড়ায়, চারটা টিকিট কাটো আরস, যত তাড়াতাড়ি সম্ভব, আমরা দেশে যাচ্ছি। আরস অবাক চোখে চেয়ে থাকে বাবার দিকে, রক্তশূন্য হয়ে যাওয়া ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে নম্র গলায় জানতে চায়, কিন্তু চারটা টিকিট কেন? হেলাল সাহেব নিজের দৃষ্টি মার্বেল টাইলসে স্থির করেন, অধর প্রসারিত করে বৃথা হাসার চেষ্টা করে বলে ওঠেন, তুমি আর জায়েন ও যাচ্ছ। রৌদ্রোজ্জ্বল একটি দিনের সূচনা, সুন্দর দিনের সূচনা বাহিরে হলেও সিলেট সিটি হসপিটালের ভেতরে থাকা মানুষের জন্য আজকের দিনটা সুন্দর নয়। সিটি হাসপাতাল সিলেটের সুনামধন্য একটি হসপিটাল। সেই হসপিটালের পোর্চে দাঁড়িয়ে চার মাথা একসাথে কিছু একটা আলোচনা করছে। এই চার মাথা একসাথে হওয়ার মানে গন্ডগোল একটা পাকবেই, তা হোক ছোটখাটো বা বড়সড়। দূর থেকে দেখলে যে কেউ ভাববে এখানে কোনো আলোচনা হচ্ছে, কিন্তু সামান্য এগিয়ে আসলে বোঝা যাবে আদৌ এখানে কোনো আলোচনা নয়, ছোট মাথাওয়ালার বড় মাথাকে সান্ত্বনা দিচ্ছে।
ইরহামের এক হাত ইসরাতের কাঁধে। ইসরাত কান্নার দমকে বারবার দুলছে নিজ জায়গা থেকে। যে কোনো সময় পড়ে যাবে, এই জন্য ইরহাম বড় ভাইয়ের মতো নিজের হাত দিয়ে সামলানোর চেষ্টা করছে বড় বোনকে। বারবার সান্ত্বনা দিচ্ছে দাদির কিচ্ছুটি হবে না বলে। ইসরাত নিজের কাজে তবুও বহাল। সে বিশ্বাস করতে পারছে না দাদি সত্যি সত্যি হার্ট অ্যাটাক করেছে। গত দুদিন যাবৎ মেহেরুন্নেসা হসপিটালে আইসিইউতে ভর্তি। তারা সকলেই প্রথমে মনে করেছিলেন মেহেরুন্নেসা প্ল্যান কার্যকর করেছেন, তাই অত গুরুত্ব দেয়নি কেউ। যখন এসে ডাক্তার দেখানো হলো, তখন জানা গেল মেহেরুন্নেসা হার্ট অ্যাটাক করেছেন। একে তো সত্যকে মিথ্যে ভেবেছে তার অপরাধ বোধ, দুয়ে দাদির শরীর গত দুদিন যাবৎ যেমন ছিল তেমনই রয়েছে, বিন্দুমাত্র ভালো হয়নি। সেই দুঃখে চোখ ফেটে কান্না আসছে। নুসরাত অনেকক্ষণ কান্না দেখলো ইসরাতের, নিস্পৃহ ভঙ্গিতে দাঁড়িয়ে। সান্ত্বনার সূচক বলি আওড়ালো না, উল্টো মুখ করে শক্ত করে দু হাত বুকে আড়াআড়ি বেঁধে দাঁড়িয়ে রইল। কিংখত কাল কাটার পর নুসরাত দাঁতের কপাটি চেপে বলে উঠল, তুই কি আমাকে বাড়িতে যেতে দিবি আপা? নুসরাত যখন অত্যাধিক পরিমাণে কোনো কিছু নিয়ে স্ট্রেস হয়, বিরক্ত হয় বা রাগ করে, তখনও ইসরাতকে আপা ডাকে। নুসরাতের আপা ডাকতে দেরি, ইসরাতের গলার স্বর আরেকটু বেশি বাড়তে দেরি হলো না। হু হু শব্দ তুলে কান্না তুলল। নুসরাত ব্যগ্র চাহনি কিছুক্ষণ ইসরাতের দিকে দিয়ে দাঁতে দাঁত পিষে আওড়ালো, ইসরাত তোকে পিটাতে ইচ্ছে হচ্ছে আমার। দেখ বোন, আমার হাতে কেমন নিষ্পিস করছে। এমন এক চল লাগাবো এখন, তুই এই দেশ থাকবি না, তুই এই দেশে থাকবি কিনা সন্দেহ আছে। কথাটা শেষ করতে পারলো না। প্রথমবারের মতো ইরহামের একটা জোরালো থাপ্পড় এসে লাগলো নুসরাতের গালে। ইরহাম তর্জনী আঙ্গুল তুলে শাসালো, তোর কোনো ফিলিংস না থাকতে পারে, কোনো কষ্ট না থাকতে পারে, তুই রোবট হতে পারিস, আমরা নয়। আমরা মানুষ, তোর মতো ভিন্ন গ্রহের প্রাণী না যে আমাদের ফিলিংস থাকবে না। তো নিজের মুখ বন্ধ কর আর চুপচাপ বাড়িতে যা, আমি আপুকে সামলে নেব। নুসরাত ফোঁস করে শ্বাস ফেললো। নিজের রাগ নিজের ভেতরে সমাধি দেওয়ার বিন্দুমাত্র প্রচেষ্টা। রাগ যখন কমলো না, মুখে হা করে বাতাস পুড়ে আবার ফুস করে ছেড়ে দিল। ইরহাম আর আহার নুসরাতের কাছ থেকে ব্যতিক্রমী কোনো মনোভাব না পেয়ে এলোমেলো ইসরাতকে সামনে নিয়ে চলে গেল অন্যদিকে। সবাই সরে যেতেই ভয় ডরহীন নুসরাত নিজের হাত নিয়ে গালে রাখলো। খুবই হালকা হাতে থাপ্পড় মারার অংশে উপর নিচ স্পর্শ করলো। চিনচিনে ব্যথায় গাল অবশ হয়ে গিয়েছে। চোখের নিচ দিকে রেখে মেইন গেটের দিকে হাঁটতে হাঁটতে বারবার গালে হাত বুলালো। হসপিটালের গেটের মধ্যে বিদঘুটে কোলাহল। একদল পুরুষ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কি করছে? নুসরাত নিজেকে কৌতূহলী হয়ে প্রশ্ন করে, আবার উত্তর করে নিজেদের সাংসারিক আলাপ করছে। মেয়েরা যখন সাংসারিক আলাপ করতে পারে, পুরুষরাও করতে পারে। অস্ত যাওয়া সূর্যের মতো বিষণ্ণ তেজহীন আলোর মতো ধীরে ধীরে হেঁটে গেল গেটের দিকে। মেয়েরা যেমন হাঁটে তেমন ভাবেই হেঁটে গেল। হঠাৎ সূর্য মেঘের আড়ালে ঢেকে গিয়ে আকাশকে আধার নামালো। নির্ভীতে হাঁটা নুসরাতের মুখে আরো বেশি আধার নামলো। গেটের সামনে পৌঁছাতে একদল তাড়াহুড়ো করে গেটের ভেতরে ঢুকতে থাকা পুরুষদের সাথে ধাক্কা লাগলো নুসরাতের। তেজহীন নুসরাত আজ আর ঝগড়া করলো না। ইরহামের হাতের এক থাপ্পড় খেয়ে চিবুক যে গলায় ঠেকেছে, সেখান থেকে চিবুক উপরে ওঠার তোলার কোনো ইচ্ছে প্রকাশ করলো না। তাই চোখ নিচের দিকে রেখে ভদ্র গলায় সরি বলতে যাবে, অমনি মনে হলো গলার কাছে কিছু আটকে আছে। তার কথা বলার আগে ওপাশের পুরুষগণ তাড়াহুড়ো করে ভেতরে চলে গেল। নুসরাত সরি বলতে হবে না ভেবে শব্দ করে শ্বাস ফেললো। ঝিমিয়ে যাওয়া শরীর টেনে নিয়ে মেইন রোডের দিকে পা বাড়াবে, পেছন থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, মেজো ভাইয়ের মেয়ে। নুসরাতের পা আপনা আপনি থেমে গেল। অতঃপর মনের ভুল ভেবে দ্বিতীয়বারের মতো পা বাড়াতে যাবে, অমনি পেছন থেকে আসলো, আমি তোমাকে বলছি নুসরাত। নুসরাতের কপালে ভাঁজ পড়লো দু থেকে তিনটা। সামনের দিকে তাকিয়ে নিজেকে নিজে জিজ্ঞেস করে, আমার সাথে আবার কি দরকার হতে পারে এই ভদ্র মহিলার? তারপর নিজেই বলে, পিছন ফিরলে এমনি বুঝবে। নিজের মনে নিজের সাথে বোঝাপড়া শেষে এক মুহূর্ত বিলম্ব না করে আড়ষ্ট চোখে পেছনে তাকায়। আর তখনই চোখের মনিতে ভেসে ওঠে ৪৫ ঊর্ধ্ব বয়সের ভদ্রমহিলা। ভদ্রমহিলাকে চেনা পরিচিত ঠেকলো তার কাছে। আর যখন ঠিকঠাক চিনতে পারলো, তখন তার ভেতরে নড়ে উঠলো তীব্র গতিতে। খুব ভালোভাবে টের পেল হৃৎপিণ্ডের অস্বাভাবিক কম্পন। না চাইতে পায়ের আঙ্গুল শিরশির করে উঠলো। নিজের নার্ভাসনেস ঢাকতে বুড়ো আঙ্গুলের সাহায্যে স্লিপারে খুঁচাতে লাগলো। মুখের ভেতর মনে হলো কেউ আমের আঁটি ঢুকিয়ে দিয়েছে জোর করে। গলা থেকে কথা বের হলো না। বিস্ময়কর ঘটনা। নিজের অত্যাধিক বিস্ময় সামলানোর জন্য এক পল চোখ চোখ মাটিতে রাখতেই সেখানে ভেসে উঠলো অবাঞ্ছিত কিছু দৃশ্য। আর সেই দৃশ্য চোখে ভাসতেই
দাঁতে দাঁত চেপে কড়মড় করে শব্দ করলো। চায় না সে এই দৃশ্য দেখতে, তাহলে বারবার কেন এই দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে? নিজের এই অত্যাধিক রাগের উপর ও নুসরাতের ক্রোধ যখন তখন এসে যায়, আবার ফুস করে কখন কোথাও উড়ে যায়। নিজের রাগ সামলানোর জন্য চোখ বন্ধ করে ফুস করে শ্বাস ফেললো। গলায় নেমে আসা চিবুক ঝট করে উপরে তুলে সেকেন্ডের ভেতর নিজের আড়ষ্টতা লুকিয়ে এক নিমিষে মেকি হাসি ঠোঁটে নিয়ে এসে জিজ্ঞাসার চোখে তাকায় সামনের ভদ্র মহিলার দিকে। ঠোঁটে ঠোঁট চাপতেই থরথর করে কেঁপে ওঠে ঠোঁট। নুসরাত ভেতরে ভেতরে নিজের ঠোঁটের উপর বিরক্ত। এরকম থরথর করে কেঁপে কি বোঝাতে চায় তার ঠোঁট? যা বোঝাতে চায় বোঝাক। এখন ভদ্রমহিলার কথার উত্তর দেওয়া জরুরি তার কাছে মনে হলো। নুসরাত ঈষৎ হেসে নিষ্পভ চোখে ভদ্রমহিলার দিকে তাকিয়ে তর্জনী আঙ্গুল নিজের দিকে তুলে জিজ্ঞেস করলো, আপনি আমাকে ডাকছেন আন্টি? ভদ্রমহিলা অবাক হন, নিজের অবাকতা প্রকাশ করলেন না। সঙ্গোপনে নিজের ভেতর লুকিয়ে নিলেন। নুসরাত সূক্ষ্ম চোখে লক্ষ্য করে ভদ্রমহিলার অবাকতা লুকিয়ে ফেলা। নিজে মনে হাসে ঈষৎ। ভদ্রমহিলার চোখে দ্বিধা স্পষ্ট ফুটে উঠেছে। দু হাত মেলে নুসরাতকে জড়িয়ে ধরবেন। নুসরাত হাত তুলে থামিয়ে দিল। ভুরু যুগল হালকা নাড়িয়ে জিজ্ঞেস করে, আমি কি আপনাকে জানি আন্টি? ভদ্রমহিলা নুসরাতের নিষেধ মানলেন না। অবজ্ঞার চোখে সেদিকে তাকিয়ে দুহাত চাপড়ে জড়িয়ে ধরলেন নুসরাতকে। অপ্রত্যাশিত এই ঘটনায় নুসরাত বাকরুদ্ধ হয়ে গেল। ক্লান্তিতে ছোট ছোট হয়ে আসা চোখগুলো এক নিমিষেই প্রশস্ত হয়ে গেল। বিস্ময়ের চোখ কোটর থেকে বের হওয়ার পালা। তখন ভদ্রমহিলার মিষ্টি হাসির শব্দ তার কানে গেল। ভদ্রমহিলা বলছেন, আমি তোমার বড় মা, চিনতে পেরেছো? নুসরাত মাথা নাড়ায় উপর নিচ, সামনের দিকে নিষ্পাণ দৃষ্টি স্থির রেখে মোলায়েম কণ্ঠে আওড়ায়, জি চিনতে পেরেছি। ভদ্রমহিলা নিজের বেষ্টনী থেকে নুসরাতকে বের হতে দিলেন না। নুসরাত ক্লান্তি ঝিমিয়ে আসা কণ্ঠে বলে, আমার বাড়িতে যেতে হবে মুখ দিয়ে আসলো না বড় আম্মুর শব্দটা। নিদারুণ অস্বস্তিতে এলোমেলো শব্দ বের হলো। ঠোঁটে ঠোঁট টিপে বাক্য সাজালো নিজ মনে। সেই বাক্য সাজানোতে বিঘ্ন ঘটিয়ে লিপি বেগম জিজ্ঞেস করেন, হ্যাঁ বলো, কি বলছিলে? নুসরাত নিজের আড়ষ্ট হয়ে যাওয়া বুলিগুলো টেনে টুনে জিহ্বায় নিয়ে আসে। কণ্ঠে বিনয় নিয়ে এসে বলে, বড় আম্মু, আমাকে বাড়িতে যেতে হবে। সারা রাত হসপিটালে ছিলাম, ফ্রেশ হওয়া প্রয়োজন। কথাটা শেষ করে নুসরাত দূরে সরে গেল, লিপি বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে। লিপি বেগম তীক্ষ্ণ চোখে শুধু দেখলেন নুসরাতের নির্থক অভিমত পোষণ করা। মারা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, যাও বাড়িতে যাও, আমরা একটু পরেই আসছি। তাদের কথার মধ্যে গেটের কাছ থেকে কেউ ডেকে উঠল, মাম্মা বলে। লিপি বেগম এক পলক পিছু ফিরে চেয়ে চেয়ে চেঁচিয়ে বললেন, কি হয়েছে আরস? আরস ফোনের দিকে তাকিয়ে নীল থেকে নির্লিপ্ত ভরাট পুরুষারি গলায় বলে, পাপা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি আসো। আর প্লিজ মাম্মা, মুখে মাস্ক লাগিয়ে নিও। লিপি বেগম বিরক্তিতে কপাল কুঁচকে ফেললেন। নুসরাতের কাছ থেকে বিদায় নিতে গেলে তার আগে নুসরাত সালাম দিয়ে বিদায় নিয়ে নিল। দ্রুত পা বাড়ালো সামনের দিকে। সেকেন্ডের ভেতর রাস্তা পার হয়ে লিপি বেগমের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আরস লিপি বেগমকে আসতে না দেখে মোবাইল থেকে চোখ উপরে তোলে। ভুরু কুচকে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে, হোয়াট মম? কি হয়েছে, এখনো দাঁড়িয়ে আছো কেন? বৌমা তো ভেতরে। আর কার সাথে কথা বলছিলে? আরশের দিকে নাক কুঁচকে তাকালেন লিপি বেগম। আরশ নির্বিকার চোখে দেখে লিপি বেগমের অবিচল চোখে তার দিকে তাকিয়ে থাকা। আরশ ঠাট্টার স্বরে জিজ্ঞেস করে, এভাবে তাকানোর কি আছে? আমাকে নতুন দেখছো, নাকি আগের তুলনায় বেশি হ্যান্ডসাম হয়ে গেছে? আচ্ছা বলো, কার সাথে কথা বলছিলে? আরশ মোবাইল পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে জিজ্ঞেস করে। কথা শেষ করে লিপি বেগমের দিকে তাকিয়ে ভুরু নাচায়। কথার শব্দ গম্ভীর হলেও অত্যাধিক শান্ত। নরম চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। লিপি বেগম ক্ষীণ হেসে বলেন, তুই বল কে হতে পারে? আরো হাঁটতে হাঁটতে গালে হাত দিয়ে একটু ভাবার মতো অভিনয় করে। 10 সেকেন্ড পরে দুপাশে মাথা নাড়িয়ে বোঝায় সে জানে না কে। লিপি বেগম আরুষকে ঠাট্টা করতে দেখে মিছিমিছি রাগ করে বলতে লাগলো, তোর মেজো আব্বুর। কথা শেষ হওয়ার আগেই নাসির সাহেবের সাথে দেখা হলো তাদের। নাসির সাহেবকে দেখতেই লিপি বেগম কিছু বলতে যাবেন, নাসির সাহেব সালাম দিলেন। লিপি বেগম সালাম গ্রহণ করে বললেন, কেমন আছেন মেজো ভাই? নাসির সাহেব মাথা নাড়লেন। ক্লান্তিতে ভেঙে আসা কণ্ঠে বললেন, জি ভালো ভাবি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? লিপি বেগম মৃদু হাসলেন, উপর নিচ মাথা নাড়িয়ে বললেন, জি আলহামদুলিল্লাহ। আরুষের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলেন সালাম করার জন্য। আরুষ মোলায়েম কণ্ঠে নাসির সাহেবকে সালাম দিয়ে লিপি বেগমকে বলে ওঠে, মাম্মা, পাপা তোমাকে যাওয়ার জন্য বলেছে। লিপি হালকা ঠোঁট এলিয়ে হেসে চলে গেলেন হসপিটালের ভেতরে। পোর্চের সামনে দাঁড়িয়ে নাসির সাহেব আর আরশ প্রথমে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল।
তারপর নাজির সাহেব কথা শুরু করেন এটা সেটা নিয়ে, পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করেন কেমন চলছে, কি রকম চলছে, ব্লা ব্লা। ইরহাম অন্যমনস্ক হেঁটে যাচ্ছিল সামনের দিকে। অনাকাঙ্ক্ষিত ভাবে লম্বা চওড়া পুরুষালী শক্ত শরীরের সাথে ধাক্কা লাগলো তার। সেদিকে না তাকিয়ে সে মাথা নিচু করে সরি বলে আলগোসে পাশ কাটিয়ে চলে গেল লোকটার। একবার প্রয়োজন বোধ করলো না লোকটার মুখ দেখার। দুপা সামনে এগোনোর আগেই কানে আসলো রাশভারী গম্ভীর গলার স্বর। নিজের অতর্কিত চিন্তাগুলো একপাশে রেখে ডানে বামে সামনে তাকালো, কিন্তু গাধার মতো একবারও পেছনে ফিরে তাকালো না। নিজের আশেপাশে কাউকে না দেখে পা বাড়াতেই যাবে, তার আগে পিঠে পুরুষালী হাতে শক্ত থাবা পড়লো। ইরহাম এক ঝটকায় ফরফর করে পেছনে তাকায়, আবারও সামনের লোকটার দিকে তাকালো না। নিজের পিঠে ডান হাত পেঁচিয়ে পিঠে হাত বুলালো। তখন ওই কানে আসলো গম্ভীর স্বরে বলা, এই ইরহাম। লোকটা এবার কিছুটা গর্জে ডেকে উঠলো, দাঁতে দাঁত চেপে আগে কটমট করে শব্দ করলো। রাশভারী গলার আওয়াজে ইরহাম চোখ উপরে তুলে তাকাতেই তার অক্ষি কোটরের বিস্ময় উপচে পড়লো। অবাক গলায় বলতে গেল ভাই, তার আগেই দাবান মার্কা চর বেগে মুখ থেকে বের হওয়া ভা শব্দ ওখানেই আটকে গেল। আরশের হাতের থাপ্পড় গালে পড়তে ইরহামের গালে চিনচিনে ব্যথা শুরু হলো, তার সাথে অসহ্য যন্ত্রণা। থাপ্পড়ের বেগে ইরহামের মুখ একদিকে সরে গিয়েছিল, তাই নিজেকে সামলে নিয়ে নিজের ঝুঁকে যাওয়া চোখ উপরে তোলে। আবার আরশের ঝাঁজ মিশ্রিত অগ্নিদৃষ্টির শিকার হয়ে নিজের চোখ নামিয়ে নেয় নিচে। গালে হাত রেখে মিনমিন করে জিজ্ঞেস করে, ভাই মারলেন কেন, কি করেছি আমি? কথা শেষ হতে আরেকটা থাপ্পড় পড়ে গালে। এবার থাপ্পড়ের জোর এত বেশি ছিল যে থাপ্পড়ের জোরে ইরহামের ঠোঁটের ছোট এক অংশ ফেটে গেল। হাত দিয়ে ঠোঁট মুছে নেয় ইরহাম, জিহ্বার মধ্যে নোনতা স্বাদ হতেই থু করে থুতু ফেললো রাস্তায়। একদলা থুতুর সাথে বের হয়ে আসলো রক্তের কিছু মিশ্রণ। ইরহাম চোখ বন্ধ করে বলে দিতে পারে তার সামনে একটা দাঁত নড়ে গিয়েছে। নিজের চিন্তার ব্যাঘাত ঘটলো লোকটার গম্ভীর গলার আওয়াজে, বউ কই আমার? ইরহাম অবাক চোখে দেখে আরশকে, আবার পর মুহূর্তে চোখ নামিয়ে নেয়, মিনমিনে গলায় উত্তর করে, আমি জানি না। আরশ বিরক্তিতে চবর্গীয় শব্দ করে, অত্যাধিক রাগ নিজের ভেতর চেপে রেখে শব্দ করে শ্বাস ফেলে। ঝাঁঝালো স্বরে বলে, ওইটা তোর সাথে থাকে না? ইরহাম উপর নিচ মাথা নাড়ায়, যার মানে হ্যাঁ থাকে। আরশ বিরক্ত হয়, তিক্ত বিরক্ত কণ্ঠে আওড়ায়, তাহলে জানিস না কেন, বউ কোথায় আমার? আরশকে আবার তেড়ে আসতে দেখে ইরহাম উল্টো দিকে দৌড় দেয়। ইরহামকে দৌড় দিতে দেখে আরশও দৌড় দেয় তার পেছন পেছন। চিৎকার করে হুমকি স্বরূপ বলে ওঠে, ইরহাম ভালোই ভালোই প্রশ্নের উত্তর দে, না হলে তোর আজ একদিন কি আমার যতদিন লাগে। এমনিতেও তোকে 87 প্লাস করে দিয়েছি, পিক করিসনি। 87 প্লাস কল দিয়েছি, পিক করিসনি, আর এখন আমাকে দৌড়ানি দেওয়াচ্ছিস? তোদের দুটোকে এক হাতের কাছে পেয়ে যাই, গাছের সাথে বেঁধে রাখবো। চুপচাপ বল ওইটা কই? ইরহাম সামনের দিকে দৌড়াতে দৌড়াতে কাঁদো গলায় উত্তর দেয়, ভাই আমি জানি না। আরশ পিছন থেকে কর্কশ গলায় জিজ্ঞেস করে, তুই জানিস না কেন? ইরহাম সামনের দিকে পানপুনে দৌড়াতে দৌড়াতে কল দেয় নুসরাতের মোবাইলে। তখনও দুজন হসপিটালের পোর্চে দৌড়াচ্ছে। ইরহামের ফোন নুসরাত পিক করলো না, রিং হতে হতে কেটে গেল। ইরহাম ঢোক গিলে আবার কল করলো, এবার প্রথমবারে নুসরাত কল পিক করলো। হ্যালো বলতে নিবে তার আগে ইরহাম তার মুখের কথা থামিয়ে দিয়ে বড় বড় শ্বাস ফেলে জিজ্ঞেস করে, কোথায় তুই? নুসরাত মাথার মধ্যে ক্যাপ পড়তে পড়তে উত্তর দেয়, এই তো আধা ঘন্টার মতো হয়েছে বাড়িতে এসেছি এখন। এতটুকু বলতে ইরহাম ফোন কেটে দেয়। নুসরাত ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে, যা বাবা, কেটে দিল। আরে শুনবি তো পুরো কথা। ইরহাম ফোন পকেটে রেখে দৌড় থামায়, হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়ায়। ততক্ষণে আরশও হাঁপিয়ে উঠেছে, হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়েছে। ইরহাম আরুষকে উদ্দেশ্য করে বলে, ভাই নুসরাত বাড়িতে আছে, এবার যান আপনার বউয়ের কাছে যান। আরশ কথা বলে না, কোধে চোয়াল শক্ত করে তাকিয়ে রয়, দু আঙ্গুলের সাহায্যে কাছে ডাকে। ইরহাম সামনে আগায় না, পাছে যদি আবার থাপ্পড় মারে সেই ভয়ে। এমনিতেই দাঁত নড়ে গিয়েছে, আর এবার থাপ্পড় খেলে এই বয়সে দাঁত পড়ে বুড়ো হয়ে যাবে। এই বয়সে যদি দাঁত পড়ে যায় তাহলে সে মেয়ে পটাবে কি করে? আর মেয়ে না পটলে তার টাইম পাস হবে কি করে? নানা ভাবতেই তো গা শিরশির করে উঠছে। ইরহাম নিজের চিন্তা থেকে বের হয়ে দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়ায়। আরুষ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বলে, আয় এদিকে, মারবো না। ইরহাম ভরসা করতে পারে না, তবুও এক পা আগায় আবার দুপা পিছিয়ে পিছিয়ে হয়। তখনই রাশভারী গলায় আরুষ হুমকি দিয়ে বলে, আসবি নাকি হাত চালাবো, বল কোনটা করব?
ইরহাম নিজের ভয় ফেলে এগিয়ে যায় সামনে, শাঙ্কিত গলায় নিয়ে জিজ্ঞেস করে, কি ভাই? কথা শেষ করার আগে আরেকটা থাপ্পড় খায়। এবারের থাপ্পড় আগের থাপ্পড়ের তুলনায় কিছুটা কম জোর ছিল, তাই অতটা ব্যথা পায়নি। আরুষ দু হাত পকেটে পুরে আরাম করে দাঁড়িয়ে বলে, তোকে ওর ফটো সেন্ড করতে বলেছিলাম, সেন্ড করেছিস? ইরহাম উপর নিচ মাথা নাড়ায়, মোলায়েম কণ্ঠে গালে হাত বুলাতে বুলাতে বলে, জি ভাই। আরুষ চোখে সানগ্লাস পরতে পরতে নির্বিকার গলায় বলে, যা ভেতরে, আমি আসছি হাফ অ্যান আওয়ারের ভেতরে। রান্নার সুগন্ধিতে পুরো নাসির মঞ্জিল মৌ করে উঠেছে। নাজমিন বেগমকে নুসরাত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে আসতে ডাক দিল। নাজমিন বেগম প্রতি উত্তর করলেন না। সচরাচরের মতো নুসরাতের ডাকে সাড়া না দিয়ে নুসরাত ভেজা চুলে হাত বুলাতে বুলাতে এসে কিচেনে ঢোকে। অবাক চোখে তাকিয়ে দেখে মায়ের তোড়জোড়। নরম গলায় জিজ্ঞেস করে, এত আয়োজন কিসের জন্য? নাজমিন বেগম সিনকে অপরিষ্কার বাটিগুলো রাখতে রাখতে উত্তর করেন, আজ আপারা আসবে, ছোট একা হাতে সব সামলাতে পারবে না, তাই আমাকে বলেছে একটু সাহায্যের জন্য। নুসরাত তেরা চোখে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তো তুমি কেন কাজ করবে ওরা আসলে? নাজমিন বেগম চোখ রাঙিয়ে নুসরাতের দিকে তাকান, দু হাত দিয়ে ঠেলে বের করে দেন কিচেন থেকে। তারপর নুসরাতের মুখের উপর কিচেনের স্লাইডিং ডোর লাগিয়ে দিয়ে বলেন, ভাগ এখান থেকে। একটু আগে তোর বাপ কল করে বলেছে সে আসছে, আর তোকে তাড়াতাড়ি হসপিটালে উপস্থিত হওয়ার জন্য। আমার মাথা না খেয়ে ওখানে যা। নুসরাত কথা বাড়ালো না, হাতের ওয়ান টাইম মাস্ক নিয়ে হেলে দুলে বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ির বাইরে বের হতেই সূর্যের তাপ এসে লাগলো গায়ে, ঝলসানো তাপে মনে হলো কপাল পুড়ে যাবে। তাই তাই বাড়িতে আবার ফিরে আসলো উল্টো পায়ে। ড্রয়িং রুমের এক কোনায় অগোছালো ভাবে রাখা কাপড়ের স্তূপ থেকে নিজের ক্যাপটা তুলে নিয়ে মাথায় দিল। মাস্ক ঠিকভাবে পরে নিয়ে আয়নায় নিজেকে এক পলক দেখে নিল, ঠিকঠাক লাগছে। চোখ ছাড়া আর কিছুই দেখাই যাচ্ছে না। গলা ঝুলানো ওড়না সারা শরীরে পেঁচিয়ে পড়ে নিল। অতঃপর হেলে ধুলে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। বাড়ির বাইরে বের হয়ে বেশ কিছু রাস্তা হাঁটার পর একটা কালো রঙের মার্সিডিজ শু করে তার পাশ কাটিয়ে চলে গেল। গাড়ির গতি এত তীব্র ছিল যে নুসরাতের মনে হলো তার উপর শু করে গাড়িটা উঠে যাবে। দুপা সামনে বাড়াতে কিংখত কাল আগে সামনে যাওয়া গাড়িটা পেছনে ফিরে আসলো। একদম নুসরাতের সামনে এসে গাড়িটা থামলো। নুসরাতের কপালে ভাঁজ পড়লো। বুড়ো যুগল কুঞ্চিত করে গাড়ির ভেতর উকি দিতে গাড়ির কাজ ধীরে ধীরে নেমে গেল। বের হয়ে আসে সানগ্লাস পরিহিত এক পুরুষ মুখ, যার আগাগোড়া কালো রঙের কাপড়ে ঢাকা, মুখেও মাস্ক পরে বসে আছে লোকটা। নুসরাতের লোকটাকে দেখেই বিরক্ত লাগলো। এ কি রে বাবা, লোকটা গাড়ির ভেতর কেন মাস্ক পরে বসে আছে? এটাকে দেখেই তো তার গরম লাগছে। ভেতর ভেতর নাক মুখ কুচকে বমি করার মতো করলো। তখনই লোকটা আমেরিকান অ্যাকসেন্ট ইংরেজিতে বলে ওঠে, সৈয়দ নাসির উদ্দিনের বাড়ি কোথায়? নুসরাত চোখ বড় বড় করে তাকায়। এ আবার কোন ইংলিশ এসে দেশে নেমেছে, আর তাদের বাড়ি খোঁজই বা কেনই করছে? নুসরাতকে এক পেশে দাঁড়িয়ে চিন্তা করতে দেখে লোকটা হাত বের করে তার মুখের সামনে চুটকি বাজায়। চোখ থেকে চশমা খুলে আবারও আমেরিকান এক্সেন্টে বলে, এই যে আপনি জানেন? নুসরাত দুপাশে মাথা নাড়ায়, সে জানে না। আরুষ বিরক্তিতে চসূচক শব্দ করে নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, জানেন না তাহলে এতক্ষণ বলেননি কেন? নুসরাত মাস্কের ভেতর মুখটা দুঃখী দুঃখী বানিয়ে ফেলে। অত্যন্ত বিনয়ী কণ্ঠে বলে ওঠে, আমি ইংরেজি বুঝি না ভাইয়া। নুসরাতের কণ্ঠ থেকে যেন বিনয় ঝরে ঝরে পড়ছে। নুসরাতের কথা শুনে আরুষের চোখের একপাশ কুঁচকে যায়। তিক্ততা নিয়ে এবার স্পষ্ট বাংলায় জিজ্ঞেস করে, তাহলে এতক্ষণ বলেননি কেন? নুসরাত মৃদু হাসে, মোলায়েম কণ্ঠে উত্তর করে, আপনি জিজ্ঞেস করেননি তাই বলিনি। নুসরাতের কথা শেষ করে সামনের দিকে পা বাড়াতেই আবারও আরুষ ডেকে ওঠে। নুসরাত দাঁড়িয়ে পড়ে যেখানে ছিল সেখানে, চোখ কুঁচকে একটা শ্বাস ফেলে, তারপর আবার মিথ্যে হাসি গলায় ঝুলিয়ে টেনে টুনে বিনয়ী কণ্ঠে বলে, কোনো প্রয়োজন ভাইয়া? আরুষ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে, যেন গাড়ির ভেতর থেকে বসে নুসরাতের মাস্কে আর ক্যাপে ঢাকা পুরো মুখ দেখে নিচ্ছে। চোখের দৃষ্টি শিকারী বাজ পাখির মতো শীতল। এক মুহূর্তের জন্য দৃষ্টি এদিক ওদিক না করে জিজ্ঞেস করে, বিবাহিত? ছোট্ট শব্দ, কিন্তু এই প্রশ্ন জিজ্ঞেস করতে নুসরাতের মিথ্যা হাসি হাসি মুখ ধূপ করে নিভে যায়। উজ্জ্বল বদলে নেমে আসে গাঢ় অন্ধকার। নিষ্পান চোখে সামনের দিকে তাকিয়ে দুপাশে মাথা নাড়ায়, তারপর আবার উপর নিচ মাথা হ্যাঁ ভঙ্গিতে দোলায়, মৃদু গলায় বলে, জি ভাইয়া, কেন, কোনো প্রয়োজন? আরো সে কথার উত্তর দেয় না, না শোনার মতো করে আরেকটা প্রশ্ন করে অত্যন্ত শান্ত ও শীতল গলায়, বেবি আছে? নুসরাতকে অনায়াসে একটা মিথ্যে বলে দেয়, যেন মিথ্যা কথাগুলো সাজানো ছিল ঠোঁটের আগায়। জোর করে আই স্মাইল দিয়ে বলে ওঠে, জি ভাইয়া,
4টা বাচ্চা আছে, আরো 6টা নেওয়ার প্ল্যান করছি আমি আর আমার হাজবেন্ড মিলে। কথাটা শেষ করে হি হি করে হেসে ওঠে। আরুষ একবার পরনের কাপড় লক্ষ্য করে মেয়েটার, আর একবার লক্ষ্য করে মেয়েটার মুখ। আরুষ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে নুসরাতকে উপর থেকে নিচ পর্যন্ত চেক আউট করে। মুখের দিকে চোখের পলক স্থির রেখে সোজা সাপটা পুরুষালী পুরো কণ্ঠে জিজ্ঞেস করে, নাম কি আপনার? নুসরাত মুখের ভেতর থেকে বিচ্ছিরি একটা হাসি দেয়। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, কপালের ভাঁজগুলো শিথিল করে অনায়াসেই আরো একটা মিথ্যে বলে দেয়, জি ভাইয়া, আমার নাম ময়না। আরুষ নিরর্থক অভিমত প্রকাশ করে। নুসরাতের দিকে আরো একবার বাজ পাখির মতো শিকারী সেই শীতল দৃষ্টি দিয়ে শু করে গাড়ি নিয়ে চলে যায়। দ্বিতীয় কোনো প্রশ্ন করে না, আর না নুসরাতকে করার সুযোগ দেয়। দুদিনের লাগাতার কান্নায় ইশরাতের চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। এতক্ষণ সে বসেছিল ওয়েটিং এরিয়ায়। পানির পিপাসা পাওয়ায় সে উঠে দাঁড়াতেই কান্নার ভরে শরীর দুর্বল হয়ে যাওয়ার জন্য সারা শরীর থরথর করে কেঁপে উঠল। চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে পা উল্টে পড়তে নিবে। শক্ত হাতে কেউ কোমর চেপে ধরলো মেয়েটার। ইশরাতের ভয়ার্ত চোখগুলো বড় বড় হয়ে গেল সেকেন্ডের ভিতর। কোমরে পুরুষালী হাতের বিচরণ পেল 2 সেকেন্ডের জন্য। পরপরই তাকে সামলে নিয়ে হাতটা ধীরে ধীরে সরে গেল আলগোসে, যাতে কোনো রকম বিড়ম্বনা বা অপ্রস্তুত মুহূর্তে সম্মুখীন হতে না হয় ইসরাতকে। ইসরাত কথা বলল না, এক জায়গায় ধ্যান মেরে স্তব্ধ হওয়ার চোখে সামনে তাকিয়ে রইল। তখন ওই চোখের সামনে তর্জনী আর বুড়ো আঙ্গুল দিয়ে চুটকি বাজায়। তাকে পড়ার হাত থেকে বাঁচানো লোকটা মৃদু গলায় জিজ্ঞেস করে, আর ইউ ওকে? ইসরাত কেঁপে ওঠে। নিজের বাঁ পাশে হকচকিয়ে তাকাতে চোখগুলো বৃহতাকার গঠন করে। কথার উত্তর না দিয়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে। লোকটা ইসরাতকে স্থির হতে দেখে গিবা নামিয়ে কাছে আসে ইসরাতের। মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন ইসরাত? ইসরাত লোকটার কথা এবার সম্মতিতে ফিরে হকচকিয়ে গিয়ে বলে, জি জি। লোকটা পুরুষালী ঠোঁট টিপে একটু হাসে। হ্যাঁ, গম্ভীর মুখের আড়ালে ঢেকে যায়। নিজের শার্টের হাতা গোটাতে গোটাতে ইসরাতের দিকে আরেকটু ঝুঁকে এসে বলে, হ্যালো, আই এম জাইন। জাইন কথাটা বলতে বলতে নিজের বাঁকানো গিবা উঁচু করে টান টান হয়ে দাঁড়ায়। এক হাত প্যান্টের পকেটে পুরে নিয়ে বলে ওঠে, আমাকে দেখতেই থাকবেন কি ইসরাত? কথার উত্তর দিন। ইসরাত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়, ড্যাব ড্যাব করে সুদর্শন যুবকের দিকে তাকিয়ে থেকে আলুথালু গলায় বলে ওঠে, জি আমি ইসরাত। জাইন ইসরাতের বোকামিতে মুচকি হাসে। হাসির তোড়ে ঠোঁটের ফাঁক গলে বের হয়ে আসে চিকচিক করতে থাকা দন্তের ছোট্ট একটা অংশ। জাইন গম্ভীর চোখ ইসরাতের দিকে স্থির রেখে বলে, হ্যাঁ জানি, আপনি ইসরাত, নতুন কিছু বলুন। জাইনের কথার কি উত্তর দেবে ইসরাত খুঁজে পায় না। গুলো গুলো চোখে হা করে তাকিয়ে থাকতেই আবার মাথা ঘুরে ওঠে। চোখ অন্ধকার হয়ে পড়ে যেতে নিবে তখন ওই নুসরাতের চিৎকার আসে কানে। ধূপধাপ শব্দে আসছে আর বলছে, আরে ভাই ধরছেন না কেন, বাচ্চা মেয়েটাকে পড়ে যাবে তো। নুসরাতের উচ্চস্বরের চিৎকারে জাইন ভ্যাবাচাকা খেয়ে গেল। ইসরাতকে জাপটে ধরার জন্য বাড়ানো হাত আবার পিছিয়ে নিল, আর তখন ওই বাতাসের গতিতে জাইনের সামনে দিয়ে দৌড়ে এসে নুসরাত দু হাতে আগলে নিল ইসরাতকে। নুসরাত ইসরাতকে পাশের বেঞ্চে বসিয়ে কোমরে হাত রেখে তেরছা চোখে তাকায় জাইনের দিকে। একবার উপরের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়, তারপর মাছির মতো হা করে হাত উপর থেকে নিচে করে। বারবার ঘুরে ঘুরে স্ক্যান করে জাইনকে। নিজের হা করে নেওয়া মুখটাকে বন্ধ করে নিয়ে ঝাঁজ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, মেয়েটা পড়ে যাচ্ছিল, ধরেননি কেন? জাইন পকেটে হাত পুরে শটান হয়ে দাঁড়িয়ে রয়। নুসরাতের প্রশ্ন না শোনার ভান করে হাতের কালো ডায়ালের ঘড়িতে চোখ বোলায়। নুসরাত ঢোক গিলে হজম করে নেয়। কথার উত্তর না দিয়ে জাইনের সূক্ষ্ম অপমান। ঠান্ডা চোখ একবার জাইনের দিকে স্থির করে সরিয়ে নেয়। অতঃপর একজন নার্সকে ডেকে ওঠে, এই যে সিস্টার। নার্স একটু দূরে ছিল দাঁড়িয়ে, নুসরাতের ডাকে সাড়া দিয়ে সামনে এগিয়ে আসে। কাছে এসে মৃদু হেসে জিজ্ঞেস করে, কিভাবে সাহায্য করতে পারি ম্যাম? নুসরাত কিছু বলার আগে জাইন বলে উঠল, গ্লুকোজ ইনজেকশন নিয়ে আসুন। নার্স প্রশ্ন না করে হা ভঙ্গিতে মাথা নাড়িয়ে চলে যায়। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর নার্স গ্লুকোজ ইনজেকশন একটা ট্রে করে নিয়ে আসে। জাইন সেটা হাত বাড়িয়ে নার্সের কাছ থেকে নিয়ে নেয়। নার্স অবাক চোখে চাইল। জাইন নার্সের না করা প্রশ্ন বুঝতে পারে। ভরাট পুরুষালী গলায় মৃদু শব্দে বলে, আমি একজন কার্ডিওলজিস্ট। নার্স মাথা নাড়িয়ে চলে যায়। জাইন ইনজেকশন হাতে নিয়ে সেটা পুশ করার জন্য ইসরাতের কাছে এগিয়ে যায়। ইসরাতকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হাতা গোটাও। ইসরাত বিনা বাক্যে হাতে গুটিয়ে নিতেই জাইন ধীরে ধীরে ইনজেকশন পুশ করার অগ্রসর হয় সেদিকে।
হাতের চামড়ার কাছাকাছি ইঞ্জেকশন নিতে জাইনের হাত থরথর করে কাঁপতে শুরু করে। নুসরাত আর ইসরাত দুজনেই দুজনের দিকে একই সময় তাকানোয় চোখাচোখি হয় তাদের। ইসরাত বিরক্তির নিঃশ্বাস ফেলে দৃষ্টি অন্যদিকে ফেরাতেই নুসরাত শক্ত হাতে জাইনের কাঁপতে থাকা হাত থেকে ইঞ্জেকশন নিয়ে নেয়। বিড়বিড় করে গালি দিতে দিতে বলে, আসছে আমার কার্ডিওলজিস্ট, বালের কার্ডিওলজিস্ট, সামান্য হ্যাডার ইঞ্জেকশন দিতে গিয়ে কাঁপতে কাঁপতে মরে যাচ্ছে সাওয়ার ডাক্তার। নুসরাতের গালির সাথে মিশিয়ে করা ভর্ৎসনা স্পষ্ট জাইনের কানে গেল। জাইনের গম্ভীর চোখে নুসরাত শক্ত চোখ রেখে ইসরাতের অনুমতির তোয়াক্কা না করেই, কাউকে কোনো কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে ইঞ্জেকশন পুশ করে দিল। তারপর বিড়বিড় করে আওড়ালো, এটাকে ক্যাডা ডাক্তার বানাইছে, আমারে এর লগে পরিচয় করা কেউ সামান্য ইঞ্জেকশন দিতে পারে না, এ আবার কার্ডিওলজিস্ট। হাসাইলি রে পাগলা, জীবনে আমি এত বড় জোক কোনোদিনও শুনিনি, হা হা হা। এই জোক শোনানোর জন্য আপনাকে দেওয়া হচ্ছে একটা জুতোর তৈরি গলার মালা। ইসরাত ও নুসরাতের কথায় সামান্য তাল বিলালো মাথা উপর নিচে নাড়িয়ে। আর তাদের মধ্যে জাইন চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল, চুপচাপ হজম করলো নুসরাতের করা অপমানগুলো। মেঘের আড়ালে ঢেকে গিয়েছে তারারা, মেঘ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে গোলাকার আলো ছড়ানো চাঁদটার দিকে। কিছুক্ষণের মধ্যে মেঘের আড়ালে ঢেকে গেল গোলাকার চাঁদ। দু একক্ষণ কাটার পর মেঘ গর্জন তুলে আকাশ কাঁপিয়ে বজ্রপাত করলো। তারপর আবার সব নিস্তব্ধ হয়ে গেল। এরকম অনেকক্ষণ কাটলো। বৃষ্টি আসার আগ পর্যন্ত বাতাসের আর বজ্রপাতের তাণ্ডব। আজ আর ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে বৃষ্টি শুরু হলো না, শাসা বাতাসের সাথে বড় বড় ফোঁটা নিয়ে মাটিতে পতিত হলো বৃষ্টি। আর সেই বৃষ্টির সিটে এসে গায়ে লাগলো ইসরাতের। ইসরাত বৃষ্টি একেবারে পছন্দ না হওয়ার কারণ আছে। বৃষ্টির পানি গায়ে লাগলে তার 10 মিনিটের ভেতর মাথা ব্যথা শুরু হয়ে হাঁচি আর সর্দি হয়ে যায়। তাই বৃষ্টির ফোঁটা গায়ে লাগতে বারান্দা থেকে দুটো পায়ে রুমে ফিরে আসলো ইসরাত। বারান্দা থেকে বৃষ্টির পানি রুমে ঢুকতে না পারে, তাই টেনে দিল স্লাইডিং দরজা। নুসরাত বাড়িতে নেই, গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে সৌরভীকে নিয়ে। নাসির সাহেব প্রথমে একা ছাড়তে রাজি ছিলেন না, কি নাকি অঘটন ঘটায় ওখানে গিয়ে। এই মেয়ের উপর তিনি নখ পরিমাণ বিশ্বাস করেন না, হয়েছে তো ওনার মতোই ঘাট তারা, নিজে যা ভালো বুঝে তাই। অন্য সেখানে বুঝিয়ে মরে যাক, ওসব সে শুনবে না। আমি যা বুঝেছি তাই ঠিক, অন্যরা যা বুঝেছে সব ভুল। তাই নাসির সাহেব ছাড়তে চাইছিলেন না। কিন্তু নাসর বান্দা নুসরাত ব্রাহ্মণবাড়িয়া যাবে মানে যাবে। একবার যখন ঠিক করেছে সে যাবে, তার মানে সে যাবে ওখানে। হয়তো নিজে যাবে, নয়তো ওর রুহু যাবে ওখানে। নাসির সাহেবকে মানাতে না দেখে হাত পা ধরে পুরো একটা দিন লটকে বসে রয়েছিল। তাকে যাওয়ার পারমিশন না দিলে সে নাসির সাহেবকে বাড়ি থেকে বের হতে দেবে না, এমনকি ওয়াশরুমেও যেতে দেবে না। শেষ পর্যন্ত নুসরাতের ঘাড়তেরামিতে হার মেনে নাসির সাহেব পারমিশন দিলেন তাকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য। ইসরাতের মনে করে যাওয়াই উচিত, এই অসুস্থ পরিবেশ থেকে বের হয়ে বাহিরে কোথাও। এভাবে হসপিটালে দিনরাত পড়ে থাকলে নুসরাত নিজেও অসুস্থ হয়ে যেত। তাই না চাইতেও ইসরাতের কথায় নাসির সাহেব একা ছেড়েছেন নুসরাতকে। মেহেরুন নেসার শরীর আগের মতোই খারাপ, কোনো উন্নতি হয়নি। গত দুদিনে আরো বেশি অবনতি হয়েছে তারও। তারপরও ডাক্তাররা থেমে যাচ্ছেন না। তাদের না থামার জন্য মোটা অঙ্কের একটা অংশ নাসির সাহেবকে খরচ করতে হচ্ছে। ইসরাতের সাথে জাইনের আর দেখা হয়নি হসপিটালে সেদিনের দেখা হওয়ার পর থেকে। হসপিটালের লাস্ট দিন জাইনকে রেখে বাড়ি ফিরে এসেছিল সে আর নুসরাত। লিপি বেগম আর হিলাল সাহেবের সাথে দেখা হয়েছিল হসপিটালের করিডোরে। সাথে ইরহামও ছিল। ইরহামই তাদের দুজনকে পরিচয় করিয়ে দিয়েছে নতুন করে বড় বাবা আর বড় মায়ের সাথে। ইসরাত সুন্দর করে দুজনের সাথে কুশল বিনিময় করলেও নুসরাত তা করেনি। মুখ ঘুরিয়ে রেখে দেয়ালের দিকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে শুধু হেলাল সাহেবকে সালাম জানিয়েছে। সেটাও আসসালামু আলাইকুম বলেনি, বলেছিলেন সালাম আলাইকুম। ইসরাতের সালামের জবাবে হেলাল সাহেব মিছিমিছি হেসে শুধু জিজ্ঞেস করেছিল, কেমন আছো মা? নিসরাত মুখ দেখে আন্দাজ করতে পেরেছিল হেলাল সাহেবের ঠোঁটে ঝুলানো মেকি হাসি। সেই হাসি দেখে তার মুখের হাসিটা নিভে গিয়েছিল। তারপর নিষ্ক্রিয় গলায় উত্তর করেছিল, জি ভালো। এইটুকু কথা হয়েছিল হেলাল সাহেবের সাথে। বড় বাবার বিষয়ে কোনো কথা না তোলায় সেও আর বড় বাবা বড় বাবার বিষয়ে কোনো কথা না তোলায় সে আর কিছু বলেনি বাবাকে এই বিষয়ে। হাতের রোলেক্স সাবমেরিন পাথরের কাজ করা ঘড়িটি চোখের সামনে তুলে ধরল আরশ। 10 মিনিট প্রায় শেষের দিকে। এতক্ষণে হয়তোবা ভাই, বাবা, মা সকলেই তাদের লাগেজ নিয়ে নিচে উপস্থিত হয়ে গিয়েছেন।
সোহেদ সাহেব আর সোহেব সাহেব শুধু আজ বাড়িতে অনুপস্থিত। একজন অফিসে আছেন আর অন্যজন হসপিটালে দাদির কাছে আছেন। আরশ লাগেজের হ্যান্ডেলে ধরে ধীরে ধীরে টেনে নিয়ে আসলো লাগেজ নিচে। বড়সড় লাগেজটা খুবই সতর্কতার সহিত নিচে নামিয়ে আনলো। এমন ভাবে আনলো যাতে একটু জোরে টান দিলেই লাগেজ ফেটে যাবে, নয়তো লাগেজ কষ্ট পাবে। ইরহাম তেরা চোখে তাকিয়ে নাক কুচকালো। নাক কুচকানোর শেষে চোখ উপরে তুলতেই আরুষকে তার দিকে তাকিয়ে ছোট ছোট চোখ বানিয়ে একযোগে চেয়ে থাকতে দেখে কুচকানো মুখ এক নিমিষে হাসি হাসি করে ফেলল। বাহিরে হাসি হাসি মুখ থাকলেও ভেতর ভেতর বিতৃষ্ণায় শেষ হয়ে যাচ্ছে সে। ইরহাম মনে করেছিল আরুষ একজন জেন্টালম্যান, কিন্তু এই বেটা যদি দেশে না আসতো সে কখনোই জানতে পারতো না এই বেটা এত খারুস। যেদিন দেশে এসেছিল সেই দিনই তাকে 5টা চড় মেরে দিয়েছে। কেউ কি দেশে এসে নিজের ছোট ভাইকে এভাবে থাপড়ায়? কেউ না থাপড়ালেও এই বেটা থাপড়ায়। সামান্য কল না ধরায় তাকে 2টো থাপ্পড় মেরেছিল, আর দ্বিতীয়বার একটা মেরেছিল দৌড় দেওয়ানোর জন্য। এরপরে 2টো খেয়েছিল একটা ভুল ইনফরমেশন দেওয়ার জন্য, আর আরেকটা নুসরাতের হুডি আর মাস্ক পরিহিত ফটো পাঠানোর জন্য। এখানে কি তার দোষ? ওই পাগলা মহিলাই তো তাকে দিয়ে অ্যাস্থেটিক্স পিক তোলায়। তার কি দোষ যদি মুখ না বের করে ছবি তোলে? কথাগুলো ভাবতে ভাবতে ইরহামের হাত গালের কাছে চলে গেল। এখনো গালে ব্যথা রয়ে গিয়েছে তার। আহ, 2 দিন মুখ নাড়াতে পারেনি 5টা থাপ্পড় খাওয়ার জন্য। আর সাথে মাংসও খেতে পারেনি। সব মাংস একাই এই 2 ভাই খেয়ে নিয়েছিল। তার মাকেও দেখছিল কিরকম আদর আপ্যায়ন করে খাওয়াচ্ছিল, যেন নিজের ছেলের বিয়ে দিবে এই পোলাদের সাথে। ইরহামের মুরগির লেগ পিসের কথা মনে হতে মুখ গোরমা হয়ে গেল। ঝর্ণা বেগম কিভাবে সব মাংসের টুকরো তার 2 চাচাতো ভাইকে ঢেলে দিলেন প্লেটে, আর তাকে এক পিসও দেননি। শুধু 4টা মুরগির হাড় আর একটা মাত্র বুকের অংশ দিয়েছিলেন। কত আশা নিয়ে সে বসেছিল মাংস খাবে বলে। হায় তার কপাল! তার কপালে জুটেছে মুরগির মাত্র 4টে হাড় আর এক টুকরো বুকের অংশ, তাও আবার তর্জনী আঙ্গুলের মতো ছোট। খাবার না খেতে পেয়ে রোগা হয়ে যাওয়ার জন্য তার 2টো গার্লফ্রেন্ডও ভেগে গিয়েছে। হায় কপাল! জীবনটা বেদনার হয়ে গেল। নিজের চিন্তা পাশে ফেলে সামনে তাকাতেই দেখলো হেলাল সাহেবের লাগেজের চেন খোলা হচ্ছে। ইরহাম ভেবে নিল কি কি বের হবে এখান থেকে। তার চোখ ভাসলো নুসরাতের হাতে থাকা মোবাইলের মতো দেখতে 7-8টা আইফোন, আর সাথে 10-12টা চকলেট বক্স। ইরহাম আরো ভাবলো বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, মানিব্যাগ, ল্যাপটপ, জুতো, কাপড় ইত্যাদি ইত্যাদি। যখন চিন্তা শেষ হলো তখন হাসি হাসি মুখ নিয়ে চোখ নিচের দিকে নামায়, আর তখনই তার হাসি হাসি মুখ নিমেষে আধার ঢেকে গেল। লাগেজের ভেতর তার চিন্তা ভাবনা করা কোনো জিনিসই নেই, শুধু ঔষধ আর ঔষধ। গিফট দেখার জন্য আনচান করা মুখটা ফুস করে নিভে গেল। মুখটা প্যাঁচার মতো করে চারিদিকে চোখ ঘোরালো। না, কেউ নেই তার দিকে তাকিয়ে, কেউ একবার তাকিয়ে দেখছে না তার দুঃখী মুখটা। আহ, এই জীবনটা বৃথা। এইসব কে নিয়ে আসে বিদেশ থেকে? নিজের মনের প্রশ্ন মুখ ফুটে আসলো। মৃদু কণ্ঠে ইরহাম জানতে চাইলো, এসব নিয়ে এসেছেন, আর কিছু আনেননি? ইরহামের গোমরা মুখের দিকে তাকিয়ে হেলাল সাহেব অধর প্রসারিত করে হেসে করে বললেন, আর কি নিয়ে আসবো? এইগুলো দিব বলেই তো সবাইকে এখানে ডেকে নিয়ে আসছি। পছন্দ হয়নি? হেলাল সাহেবের প্রশ্নে ভেতরে কান্নায় ফেটে পড়লো ইরহামের। হে হে করে হেসে উঠল। তার কান্নাও আসছে, আবার হাসি। এরা কারা? কোথা থেকে এসেছে? ওষুধ আবার কার পছন্দ হয় ভাই? তাদের বাড়ির মানুষ কি সব অসুস্থ যে বড় বাবা বিদেশ থেকে টেনে নিয়ে আসছেন ওষুধ? পেটের ভেতর খিল মেরে কথাগুলো আটকে রাখলো। আজ তার ভাই নুসরাতটাকে বড় মিস করলো এই বাড়িতে। তার ভাইটা থাকলে বলতো, এসব কে নিয়ে আসে? ফ্রান্স থেকে ফিরে আসা গরিব লোক। দুঃখী মুখ বানিয়ে কথাগুলো বহু কষ্টে চেপে গিয়ে বলে ওঠে, জি অনেক পছন্দ হয়েছে, কিন্তু এসব কে নিয়ে আসে বিদেশ থেকে টেনে? গলার নিচে আটকে থাকা কথাটা মুখ ফসকে বের হয়ে গেল। কথাটা বের হতে দেরি হলো, সৈয়দ বাড়ির 2 কর্ত্রীর রাঙানো চোখ তার দিকে পড়তে দেরি হলো না। মা আর চাচির ধমকি দেওয়া চোখে তাকানো দেখে কথা পাল্টে নিল ইরহাম। হে হে করে হেসে বলে উঠল, স্লিপ অফ টাং হয়ে গিয়েছে। আসলে আমার মনের ভেতর এই কথা ছিল, তাই মুখ ফসকে বের হয়ে গিয়েছে। আবার সত্যি কথা বলে দেওয়া ইরহাম জিভ কাটে। আবার সত্যি বলে দিয়েছে সে। পরপরই আবার নিজের সত্যতাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। মা চাচির দিকে তাকায় না। দেখা গেল একজন ঝাড়ু হাতে আর অন্যজন নিজের পায়ে জুতা হাতে দাঁড়িয়ে আছেন। তাই নিজেকে শুধরে নিয়ে মোলায়েম কণ্ঠে বলে ওঠে, আই মিন আমি বলতে চাইনি এভাবে।
ইরহামের কথায় কান্না দিয়ে হেলাল সাহেব ধীরে ধীরে ওষুধের বাক্সগুলো বের করে রাখতে শুরু করেন। আর ইরহাম চোখ মুখ কুঁচকে বসে রয়। তারপরও মনের ভেতর একটু আধটু আশার প্রদীপ জ্বলে যে আরশ ভাই আর জাহিন ভাইয়ের লাগেজ থেকে কিছু বের হবে। সেই আশা নিয়ে হা করে লাগেজ দুটোর দিকে লোভী চোখে তাকিয়ে থাকে। চোখের সামনে ভাসে নানা রকম জিনিসপত্র। এবার জাহিন লাগেজের চেন খোলে। উপরের শাটার সরাতে ইরহামের চোখ বের হয়ে আসে অক্ষিকোটরের ভেতর থেকে। চোখ গোল গোল করে একবার জাহিন আর একবার মা চাচিদের মুখ দেখে। এবার রুহনি বেগম আর ঝর্ণা বেগম সমান অবাক হয়েছেন। আহান আর সুফি খাতুন গিয়েছেন নাসির মঞ্জিলে, তাই তারা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। রুহানি বেগম লাগেজের দিকে তাকিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। একবার ঝর্ণা বেগমের দিকে, একবার লিপি বেগমের দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে ফিরে বারংবার তাকালেন। জাইনের লাগেজ থেকে বের হয়ে এসেছে ডাক্তারি বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্ট, স্ট্যাথিস্কোপ, ল্যাক্রোফুলিড, রিনিউকোলিন। পুরো লাগেজ এসব হাবিজাবি জিনিসে ভর্তি। ইহরমের লোভী হয়ে আসা চোখগুলো এসব দেখে আশা হারিয়ে ঝিমিয়ে গেল। ঠোঁট চেপে ধরে নিজের কান্না আটকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে জাইন জিজ্ঞেস করলো, এরকম অদ্ভুত ভাবে তাকিয়ে আছেন কেন বৌমা? আমি কি ভুল কিছু নিয়ে এসেছি? আসলে আপনাদের কাছে তো পরার কাপড় আছে, তাই আমার কাছে মনে হলো এসব নিয়ে আসলে আপনাদের লাভ হবে। আমি স্টোরে যাওয়ার পর এগুলো ছাড়া ভালো আর কোনো জিনিস আমার চোখে লাগেনি, তাই নিয়ে আসলাম। পছন্দ হয়নি বৌমা আর ছোট আম্মু? রুহানি বেগম ঠোঁট টিপে হাসি আটকালেন। যেখানে সেখানে হেসে দেওয়ার ব্যামো আছে তার। কোন রকম ঠোঁট চেপে হাসি ধরে হাসি আটকে আওড়ান, হ্যাঁ বাবা, অনেক পছন্দ হয়েছে। ইরহাম তাদের কথার মধ্যে ফোড়ন কেটে জিজ্ঞেস করলো, ভাইয়া আরেকটা লাগেজে কি নিয়ে আসছিলে না তুমি? ওইটাই কি? জাইন শান্ত চোখ ঘোরায় ইরহামের দিকে। কাম অ্যান্ড কম্পোস্ট গলায় বলে ওঠে, এসব আমার বাসায় পড়ার জিনিস। ইরহাম আরেকটা কথা বলতে নিবে এর মধ্যে আরশ তার লাগেজ খুললো। সেখান থেকে বেরিয়ে আসলো বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি। প্রায় 90% ঘড়ি হলো রোলেক্স সাবমেরিন টুটোনের সাদা পাথরের কাজ করা। ইরহাম হাঁ করে তাকিয়ে রইল। সে একবার দেখেছিল ঘড়িগুলো, এগুলোর প্রাইস 2 লক্ষ টাকা। ইরহামের হাঁ করে তাকিয়ে থাকা আরশ দেখলো না। সে হাসকি গলায় রাশভারী কণ্ঠে বলল, শপে যাওয়ার পর এগুলো ছাড়া আমার চোখে কিছুই লাগেনি, তাই নিজের জন্য কিনে নিয়ে এসেছি সব। ইরহামের ঘড়ি পাওয়ার আশায় উৎফুল্ল হওয়া মন ফুস করে নিভে গেল। ঠান্ডা থাকা মেজাজ খিচে গেল 1 মিনিটে। দাঁতে দাঁত চেপে বসে রইল। ইরহাম তার গার্লফ্রেন্ডের কাছে গপ্পা মেরেছিল, আমার কাজিনরা এই আনবে সেই আনবে, আর এরা কি নিয়ে এসছে? একজন ওষুধের ঠেলা নিয়ে আসছে, আর একজন নিয়ে আসছে ডাক্তারি জিনিসপত্রের ঠেলা। এ যে একজন বেঁচে ছিল সেই বেটা নিয়ে আসছে ঘড়ি, তাও আবার নিজের জন্য সব। হা! ইরহাম ফোঁস করে শ্বাস ফেলল। লিপি বেগম কর্কশ কণ্ঠে হেলাল সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনাকে এসব কে আনতে বলেছেন? হেলাল সাহেব উৎফুল্ল কণ্ঠে বললেন, আমি জাইনের কাছে সাজেশন চেয়েছিলাম। তোমার ছেলেই তো আমায় এসব আনার জন্য সাজেশন দিল। বলল এইগুলো নিয়ে আসলে রুহানি, ইরহাম, ফুপি, আহান আর ঝর্ণার মুখ হা হয়ে রয়ে যাবে। ইরহাম তেরা চোখে তাকিয়ে মিনমিন করে আওড়ালো, এইগুলো তো মুখ হাই হয়ে রয়ে গিয়েছে, এখন তো আর আছেই না। লিপি বেগম এবার লাগেজ খুললেন। সেখান থেকে বের হয়ে আসলো বিভিন্ন প্রকার রান্নার জিনিসপত্র, কফি পাউডার, ফ্রাই প্যান, ছোট বড় চামচ, মশলা রাখার কৌটা, খুন্তি, প্রয়োজন ফিশ, নিউট্রেলা, চকলেট সিরাপ, বোরকা, হিজাব, অর্নামেন্টস ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো দেখে রোহানি বেগম আর ঝর্ণা বেগমের চোখ চকচক হয়ে উঠল। মা চাচির চকচকে চোখ দেখে ইরহাম আবার হতাশ হলো। এই পরিবারের উপর সে পুরোই হতাশ। হেলাল সাহেব হঠাৎ বলে উঠলেন, আরে ইরহাম, তোর জন্য আমি জুতা আর চশমা নিয়ে এসেছিলাম, ওইগুলো দিতেই ভুলে গেছি। হেলাল সাহেবের কথা শুনে ঝিমিয়ে পড়া ইরহামের মন এবার কিছুটা সতেজ হলো। চকচক করতে থাকা চোখে হা করে তাকিয়ে রইল হেলাল সাহেবের যাওয়ার পথে। কিংখত কাল অতিবাহিত হওয়ার পর হেলাল সাহেব হাতে এক জোড়া নাইকের জুতার একটা বাচ্চাদের চশমা নিয়ে আসলেন। ইরহাম চশমার দিকে ধ্যান না দিয়ে হা করে নাইকের জুতাটার দিকে তাকিয়ে রয়। জুতো জোড়া হেলাল সাহেব সেন্টার টেবিলে রাখতেই চারদিকে লাল নীল সবুজ আলো জ্বলে ওঠে। সেকেন্ডের ভিতর ইরহামের হাসি হাসি মুখ কালো হয়ে গেল। অসহ্যকর কণ্ঠে বলে উঠল, বড় আব্বু, বাচ্চাদের লাল নীল কালার বিশিষ্ট জুতো আমার জন্য নিয়ে আসছেন কেন? আমি কি বাচ্চা? হেলাল সাহেব ঈষৎ হাসলেন। হাসিটা সুচারুভাবে গিয়ে গায়ে লাগলো ইরহামের। হেসে নিয়ে হেলাল সাহেব বলতে লাগলেন, তুই তো আমার কাছে সেই বাচ্চা ইরহাম, যে আমার কোলে উঠে প্রস্রাব করে দিত। ইরহামের রাগ মেজাজে চড়ে গেল।
রাগে তেতিয়ে ওঠা মস্তিষ্ক ঠোঁটে ঠোঁট চেপে ঢাকার চেষ্টা করলো। সেই সময় হেলাল সাহেব আবার বললেন, সেই তো সেদিনের কথা, তুই আমার কোলে উঠে প্রস্রাব করে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিতি। এর মধ্যে আগমন ঘটলো সৈয়দ বাড়িতে সোহেদ সাহেবের। হেলাল সাহেব সোহেদ সাহেবকে দেখতেই প্রশ্নাত্মক চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই তুই এখন বাড়িতে, তাহলে আম্মার কাছে কে? সোহেব সাহেব সোফায় বসতে বসতে বললেন, মেজো ভাই আর ফুপি গিয়েছে ওখানে। হেলাল সাহেব আর কিছু জিজ্ঞেস করলেন না, চোখ ফিরিয়ে নিয়ে তাকালেন ইরহামের দিকে। কোমল কণ্ঠে বললেন, পড়ে দেখা কিরকম লাগে তোকে? ইরহাম নাক ফোলায়, কপালে ভাঁজ ফেলে বলে, বড় আপু, আমি বাচ্চা নই যে এসব। কথা শেষ হওয়ার আগে গালে হালকা হাতের থাপ্পড় পড়ল। ইরহাম বিরস মুখে তাকায় বাবার দিকে। রাগে ফোঁস করে উঠে বলে, আব্বু মারলে কেন? সোহেব সাহেব ধমকে উঠে বলেন, বড় ভাই যা বলছেন তা চুপচাপ করো। বাপের থাপ্পড়ের সাথে ফিরিয়ে ধমক খেয়ে ইরহামের মুখ চুপসে গেল। আস্তমিত রবির ন্যায় রক্তিম মুখ বানিয়ে লাল নীল বাতি জ্বালা জুতো জোড়া পড়লো। তারপর বাচ্চাদের কালো চশমা সোহেব সাহেব ইরহামকে পরিয়ে দিয়ে সামনের দিকে দু আঙ্গুল এনে দাঁড় করাল। হেলাল সাহেব আবেগে আপ্লুত হয়ে যাওয়া স্বরে বলেন, কতটা সুন্দর লাগছে তোকে, নজর না লাগুক। রুহানি, একটা নজর টিকা পরিয়ে দাও ইরহামকে। রুহানি জি ভাই বলে চলে গেলেন রুমের দিকে। জাইন অনেকক্ষণ হলো রুমে চলে গিয়েছে। আরস বসে বসে হেলাল সাহেব আর ইরহামের নাটক দেখছিল। এতক্ষণ কোনো মতে হাসি আটকাতে পারলেও এবার আর পারল না। ঠোঁটে ঠোঁট চেপে ধরে, এক হাত কপালে চেপে উল্টো দিকে তাকিয়ে হাসি আটকানোর বৃথা প্রয়াস করলো। তখনই রুহানি হাতে একটা কাজল নিয়ে আসলেন, আর সেটা ইরহামের কপালে গোল করে একপাশে সুন্দর করে লাগিয়ে দিলেন। শোয়েব ইরহামের তর্জনী আর মাধ্যমা আঙ্গুল এনে সামনে এনে ভি আকৃতির করে সোজা করে করলেন, সোজা দাঁড় করালেন। ইরহাম বিড়বিড় করে বলল, একটা ফিডার এনে গলায় ঝুলিয়ে দাও, তাহলে সবকিছু পূর্ণ হয়ে যাবে। হেলাল সাহেব ফোন বের করে বললেন, চিজ ইরহাম, চিজ। ইরহাম দাঁত বের করে হাসতেই হেলাল সাহেব ঠাস করে ফটো তুলে ফেললেন। মমো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ঢাকা শহর হওয়ায় চারদিক থেকে গাড়ি চলাচল ও সাথে হর্নের আওয়াজ আসছে। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত নগরী হয়তোবা ঢাকা, আর শান্ত নগরী হয়তোবা সিলেট। তার মমর অনেক সময় বিরক্ত লাগে ঢাকা শহরটাকে। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হতো, তাহলে সে ও বাড়িতে বসে নুসরাতের মতো, আহা, মেয়েটার কি জীবন। এইচএসসি দেওয়ার পর বলল আর পড়বে না, আর পড়লই না। মেজো মামা নুসরাতের কথার তোয়াক্কা না করে জোর করে নিয়ে ভর্তি করিয়েছিলেন স্টার্টে। অনার্স ফার্স্ট ইয়ারে 2 ক্লাস করার পর যখন অ্যাসাইনমেন্ট প্রফেসররা ঠেলা ভরে ভরে দিল, এরপর আর শাস্ত্রের আশেপাশেও গিয়ে ভিড়ল না। কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছিল মম। তখন এই যানজট পরিবেশে বেদ করে মমর মোবাইল ফোন আসলো। মম ফোনটা পকেট থেকে বের করে কল ধরতেই ইসরাতের ধমক ভেসে আসলো। মম মনে করলো ভুলে আজ নুসরাতের ভূত ইসরাতের উপর ভর করে ফেলেছে। তাই ভরকে গিয়ে কিছুক্ষণ কথা বলার ভাষা হারিয়ে ফেললো। ওপাশ থেকে ইসরাত আবার জিজ্ঞেস করলো, কিরে, কথা বলছিস না কেন? মম নিজেকে সামলে মোলায়েম কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে আপু, এভাবে আজ ধমকাচ্ছ কেন? নুসরাতের ভূত কি তোমার উপর ভর করেছে? ইসরাত সে কথার প্রতি উত্তর করলো না, নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কবে আসছিস বাড়িতে? আম্মু তোর কথা বলতে বলতে আমার কান পচিয়ে ফেললো। আসবি কবে তুই? মম চারদিক থেকে আসা গাড়ির শব্দে একটা কথা পরিষ্কার শুনলো না, তাই তাড়াহুড়ো কণ্ঠে ইশরাতকে বলল, আপু, আমি তোমাকে হোটেলে গিয়ে কল ব্যাক করি। এখন একটু বাহিরে এসেছি, তুমি জিজ্ঞেস করতে আমার শরীর কেমন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, পরে কথা বলছি। কথাটা শেষ করে ইসরাতকে কথা বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল মম। সামনের দিকে হাঁটতে হাঁটতে শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। গত আধা ঘন্টা যাবৎ আরুষকে সামনে বসিয়ে রেখে হেলাল সাহেব চুপ করে বসে আছেন। আরুষও চুপচাপ হেলাল সাহেবের সামনে বসে মোবাইলে কিছু একটা ঘাটাঘাটি করছে। দুজনে আরো কিছুক্ষণ চুপচাপ বসে সময় অতিবাহিত করলেন। হেলাল সাহেব এবার নিজের গোঁড়ামির শেকল ভেঙে গলা খাকারি দিলেন। গলা খাকারি দেওয়ার শব্দে আরুষ নিজের বিচ্ছিন্ন হওয়া মস্তিষ্ক বাস্তবতা থেকে সেটা আবার বাস্তবতায় ফিরিয়ে আনলো। প্যান্টের পকেটে মোবাইল ঢুকিয়ে রেখে নড়ে চড়ে বসলো। 2 হাত কোলে এনে রাখলো, গম্ভীর দৃষ্টি স্থির রাখলো হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব আরশের সরাসরি চোখে তাকানোতে একটু ভরকে গেল। এতক্ষণে সাজানো কথাগুলো মস্তিষ্ক থেকে এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল।
হেলাল সাহেব আর চোখে দেখলেন আরুষকে। উজ্জ্বল শ্যামরাবর্ণের মুখটা শক্ত করে রেখে দিয়েছে পরনে কালো রঙের ওভারসাইজ টি শার্ট আর পায়ের টাকনুর উপর ফোল্ড করে রাখা কার্গো প্যান্ট। মাথায় সাদা রঙের একটা টুপি। মসজিদে যাওয়ার জন্য রেডি হয়েছে হয়তোবা। হেলাল সাহেব নিজের অতর্কিত চিন্তাগুলো পাশে ফেলে দিয়ে নরম কণ্ঠে বললেন, তোমাকে 1 সপ্তাহের জন্য আউট অফ সিলেট যেতে হবে। আরো শক্ত করে রাখা মুখটা আরেকটু শক্ত হয়ে গেল। দাঁতের কপাটি চেপে ধরে ধারালো কণ্ঠে পরপর প্রশ্ন ছুড়ে দিল বাবার উদ্দেশ্যে, কেন? আরুষকে প্রশ্ন ছুড়ে দিতে দেখে একটু নিজের জায়গা থেকে টলে গেলেন হেলাল সাহেব। একযোগে চেয়ে থেকে নিষ্প্রভ কণ্ঠে বললেন, আমি কেন টেন এর উত্তর দিতে পারবো না। তুমি যাচ্ছ মানে যাচ্ছ, এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিসিশন। আরুষ নিষ্প্রভ চেয়ে রইল হেলাল সাহেবের দিকে। শ্যামবর্ণের ধারালো ক্লিন শেভ চোয়ালে হাত দিয়ে হালকা হাতে চুলকে নিল। অব্যক্ত অভিন্নতায় কাঠঠোঁটটা গলায় গম্ভীর কণ্ঠে জানতে চায়, এটা তো বলবেন কোথায় যাব? কখন থেকে বলেই চলেছেন যাও যাও, কোথায় যাব সেটাই তো বলছেন না। আরুষের নিরেট হয়ে যাওয়া শ্যামবর্ণের মুখের দিকে তাকিয়ে হেলাল সাহেব মাথা নাড়ালেন। আনন্দিত কণ্ঠে আওড়ালেন ব্রাহ্মণ বাড়িয়া। আরুষের ভ্রুযুগল কুঁচকে গেল। এক পেশে ভুরু কুঁচকে কপালের মাঝে হালকা ভাঁজ ফেলে ভরাট স্বরে জানতে চাইল, ব্রাহ্মণবাড়িয়া কেন? হেলাল সাহেব মর্মাহত হলেন। এই ছেলে ভুলে গেছে নাকি ব্রাহ্মণবাড়িয়া কার বাড়ি? পিটপিট করে আরুষের দিকে তাকিয়ে আওড়ান, তুমি ভুলে গিয়েছো কি? তোমার হবু বউ আজ দেশে আসছে। আগামীকাল তুমি ওদের ওখানে যাচ্ছ। আমি সব ব্যবস্থা করে নিয়েছি। আর ওদেরও বলে দিচ্ছি তুমি ওখানে যাচ্ছ। 1 সপ্তাহ ওখানে থেকে মাহাদি আর আনিকাকে নিয়ে আসবে এই বাড়িতে। বুঝেছো আমার কথা? নাকি আবার বোঝাবো? আরুষ হ্যাঁ না কোনো উত্তর করলো না। অনুমতির তোয়াক্কা না করে উঠে দাঁড়ালো বসা থেকে। বড় বড় পা ফেলে বেরিয়ে গেল রুমের বাইরে। মুখ দেখে বোঝা গেল না ভেতরে কি চলছে বা কি ভাবছে। উপর থেকে দেখে এইটুকু ঠাউর করা গেল উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষালী লম্বাটে মুখটা আরো বেশি গম্ভীর হয়ে পড়েছে। বের হতে হতে যখন দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলো, আলগোছে গালের পাশ দিয়ে ছোট্ট একটা গর্তের সৃষ্টি হলো, যা উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা আরো বেশি আকর্ষণীয় করে তুলল। নীল অম্বরের কৃষ্ণ মেঘ জমেছে। পৃথিবী ধীরে ধীরে মেঘের গুমট আবহাওয়ায় ডুবে পৃথিবীকে কালো অন্ধকারে ঢেকে ফেলেছে। সনসন বাতাসের জোরে গাছপালা এদিক সেদিক হেলছে দুলছে। পার্কের মাটিতে পতিত কাগজ, পলিথিন ধুলো বাতাসের বেগে ঘূর্ণিপাক খেয়ে নিজ জায়গায় পরিবর্তন করছে। উড়ো সেই ধুলো এসে নাকে লাগতে কবজি হাত থেকে হাঁচি হাঁচি বলে উঠে বিষাদ্ধ মেয়েটি। কবজি থেকে মুখ তুলে তাকাতেই আবারও নাসারন্ধ্রের ভেতর দিয়ে বালির সূক্ষ্ম কণা ঢুকতেই আবারও হাঁচি দিয়ে উঠল মেয়েটি। দূরে দাঁড়িয়ে তার সূক্ষ্ম চোখে লক্ষ্য করলেন হেলাল সাহেব। ইসরাত হাঁচটি দিতে দিতে হেলাল সাহেবকে ক্রস করে যেতে নিবে, পেছন থেকে হেলাল সাহেব ডেকে উঠলেন, দাঁড়াও। দৃঢ় পুরুষালী শক্ত কণ্ঠ শুনে ইসরাতের পা বাড়ানো থেমে গেল। কপালের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুল আলগোসে কানের পিছে গুজে এক পেশে ভুরু তুলে ফিরে তাকালো পেছনে। ভুরু একটু কুঞ্চিত করে ইশারা করে জিজ্ঞেস করলো, আমি? হেলাল সাহেব কথা বললেন না। ইশরাতকে সোজা দাঁড় করিয়ে রেখে পেছন ফিরে ডেকে উঠলেন ইরহামকে। দুবার নাম ধরে ডাক দিতেই সৈয়দ বাড়ির ফটকের ভেতর থেকে হন্তদন্ত পায়ে বেরিয়ে আসলো ইরহাম। মুখে জি জি বলে ফেনা তুলে হাঁপিয়ে গেল। তারপর হেলাল সাহেবের দিকে প্রশ্নাত্মক চাহনি দিতে তিনি উদ্বেগহীন কণ্ঠে আদেশ দিলেন, রিনক্স সেলেন নিয়ে আয়। ইরহাম কোনো প্রশ্ন ছাড়াই যেরকম হন্তদন্ত পায়ে এসেছিল সেরকম হন্তদন্ত পায়ে ফিরে গেল সৈয়দ বাড়ির ভেতর। কিছুক্ষণের মধ্যে হাতে করে নিয়ে আসলো স্পিনার। ঈশাদ তখনও দাঁড়িয়ে চুপচাপ লক্ষ্য করছিল হেলাল সাহেব ও ইরহামের কাণ্ড কারখানা। ইরহাম হাতের স্পিনার হেলাল সাহেবের দিকে এগিয়ে দিয়ে দৌড়ে বাড়ির ভেতর আবার ফিরে গেল। হেলাল সাহেব কোনো কথা বলার পূর্বে অনীহার সহিত ইরহামের যাওয়ার পথে তাকিয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে রেখে ইসরাতের দিকে রিনোক্লেল এর ছোট্ট স্পিনারটা এগিয়ে দিয়ে কঠোর গলায় বললেন, এই নাও। ইসরাত হাতে নিল না। ঠোঁট টিপে নিজের মনের কথা গুছিয়ে নিয়ে দুহাত আড়াআড়ি বুকে বেঁধে জিজ্ঞেস করল, জি, কাকে বলছেন? হেলাল সাহেব কপাল কুঞ্চিত করে উল্টো দিকে তাকিয়ে রইলেন। বাড়ানো রিনোক্লেল ইসরাত তখনও হাতে নিল না। সেও বুকে হাত বেঁধে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল নিজ জায়গায়, হেলাল সাহেবের কথা শোনার অপেক্ষায়। হেলাল সাহেব নিজের জায়গায় অটল থেকে বলে উঠলেন, নে তোকে দিচ্ছি। আমাকে দিচ্ছেন যখন তাহলে উল্টো দিকে তাকিয়ে দিচ্ছেন কেন? আমার দিকে ফিরে তাকিয়ে দেন।
ইসরাতের নির্বাক চিত্রে বলা কথায় হেলাল সাহেব মাথা ঘুরিয়ে তাকালেন এবার ইসরাতের চোখের দিকে। তখন ওই দুজনের চোখাচোখি হলো, তার নিমেষে ভেঙে দিয়ে ইসরাত নিজের মেয়েলি ডাগর ডাগর চোখগুলো নামিয়ে নিল নিচের দিকে। ভেসে উঠল ঘন কালো পাপড়ি। হেলাল সাহেব ইসরাতের হাতে জোর করে রিনোকলিন পুড়ে দিয়ে বললেন, নাকে দে, তাহলে সর্দি হাঁচি কমে যাবে। ইসরাত মুখ খুলে পুশ করলো, কোনো প্রকার কিছু বের হলো না। শক্ত হাতে চাপ প্রয়োগ করতে স্পিনারের ভেতর থেকে ফুসফুস করে কিছু ওষুধের তরল বের হয়ে আসলো। ইসরাত চারদিকে ঘুরে বারবার স্প্রে করে দেখতে লাগলো। তখনই হেলাল সাহেব ধমকে উঠলেন, এটা ভেবে নষ্ট করছিস কেন? জানিস এটার দাম কত? ইসরাত প্রশ্নাত্মক চোখ তুলে তাকালো হেলাল সাহেবের দিকে। নিরুদ্যোগ কণ্ঠে জানতে চাইলো, কত টাকা? হেলাল সাহেব চোখ মুখ বড় বড় করে বললেন, বাংলার 500 টাকা। ইসরাত হাহা করে হেসে উঠল। মাছি তাড়ানোর ভঙ্গিতে হিলাল সাহেবের কথা উড়িয়ে দিয়ে চারদিকে ভালো করে স্প্রে করে বলল, মাত্র 500 টাকা? ইসরাতের নির্বিকার ভঙ্গিতে তার কথা উড়িয়ে দেওয়া দেখে হিলাল সাহেব চেতলেন ইসরাতের উপর। এক মুহূর্ত বিলম্ব না করে বললেন, তোর কাছে আছে এত টাকা যে বলছিস মাত্র 500 টাকা? কোনোদিন আয় করেছিস 500 টাকা? ইসরাত হেলাল সাহেবকে রাগ করতে দেখে এবং তাকে নিয়ে ঠাট্টা করতে দেখে ঈষৎ হাসলো। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার কি মনে হয় আমি কিছু করি না? এসব 500 টাকা আমার হাতের ময়লা। কারণ কারণ হাঁচি। কথা শেষ হওয়ার আগে আবারও হাঁচি দিয়ে উঠল ইসরাত। হেলাল সাহেব ইসরাতকে হাসতে দিতে দেখে শক্ত কণ্ঠে বললেন, যা যা বাসায় যা, পরে বলিস তোর টাকার কথা। এখন গিয়ে নিচের নাক আগে ঠিক করে আয়। হেলাল সাহেব কথাটা শেষ করতে ইসরাত মনে মনে হেলাল সাহেবকে ভেঙচি কেটে পাশ কাটিয়ে চলে গেল। বিড়বিড় করে আওড়ালো, আমার বইয়েই গেছে আপনার সাথে কথা বলতে। আসরের নামাজ পড়ে নুসরাত আর সৌরভী হাওর বিলাস রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাহিরে যাওয়ার প্রস্তুতি নিল। সৌরভী যথারীতি কুর্তি পরেছে, যার কাজ কিছুটা কলারের মধ্যে ছোট ছোট সাদা সুতোর এমব্রয়ডারি করা, সাথে সাদা কার্গো প্যান্ট ও গলায় সাদা ওড়না, পায়ে ছোট ফিতের জুতো। নুসরাত মাথায় বড় নুসরাত মাথায় জর্জেটের ওড়না, হাঁটু সমান কালো কিট্টোর টি শার্ট, আর সাথে ব্যাগি প্যান্ট, পায়ে স্লিপার, তাও জুতো নিজের পায়ের থেকে 2 ইঞ্চি লম্বা। সৌরভের রুম লক করে বের হতে হতে জিজ্ঞেস করলো, কোথায় যাবি? নুসরাত নির্বিকার চিত্রে বলে উঠল, যেখানে নিয়ে যাবি সেখানে। হরিপুর রাজবাড়ি যাবি? প্রশ্ন জিজ্ঞেস করে সৌরভী উত্তর জানার আশায় চেয়ে রইল নুসরাতের উদ্দেশ্যে। নুসরাত আগের মতোই মোবাইলের দিকে তাকিয়ে থেকে বলল, যেখানে নিয়ে যাবি সেখানে। দীর্ঘশ্বাস ফেলে সামনে হাঁটা ধরল সৌরভী। নুসরাত মোবাইলে কিছু একটা করতে করতে এগিয়ে গেল সৌরভীর পেছনে। হরিপুর রাজবাড়ি যাওয়ার নাম করে রিসোর্ট থেকে বের হলেও রাস্তায় গাড়ি না পাওয়ায় দুজন হাঁটছিল রাস্তার এদিক সেদিক। কাছেই তিতাস নদী হওয়ায় বাতাসে প্রকোপে একটু বেশি এখানে। সৌরভী আর নুসরাত আরো একটু সামনের দিকে হাঁটতেই একটি ছোট টিলা তাদের সামনে ভাসলো, যেখানে বাচ্চারা খেলা করছিল এবং রিসর্টে আসা অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করছিল। নুসরাত আর সৌরভী দুজন হেঁটে হেঁটে উপরে উঠলো টিলার। টিলার উপর উঠে দুজন দুজনের থেকে আলাদা হয়ে আশেপাশে হেঁটে প্রাকৃতিক এই পরিবেশ উপভোগ করছিল বেশ। নুসরাত মোবাইল দেখে দেখে হাঁটছিল, সাথে বিড়বিড় করে গান গাইছিল। হি ইজ আ ব্যাড বয় উইথ আ টেন টেইনিড হার্ট, অ্যান্ড ইভেন আই নো দিস অ্যান্ড স্মার্ট, বাট মামা আই এম ইন লাভ উইথ আ ক্রিমিনাল, and this type of love is a Rosanal. It's পিজিকায়া। পরের অংশ গাওয়ার আগেই নুসরাতের মুখ দিয়ে বের হয়ে আসলো অবাঞ্ছিত শব্দ। আ আ আকারের শব্দ করে জুতার সাথে জুতা লেগে প্যান্টের সাথে প্যান্ট আটকে পায়ের সাথে পা বেজে পড়ে যেতে নেবে বিড়বিড় করে আওড়ালো, লা হাওলা কোয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। ও আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও। আমি এখনো বিয়ের লাড্ডু খাইনি। বিয়ের লাড্ডু খাওয়ার আগেই মরে গেলাম রে। বাপ আমার, কেউ বাঁচা আমারে। আগে বিয়ের লাড্ডু খেয়ে নি, তারপর না হয় আরো 200-400 বছর বেঁচে মরে যাব। আমি এখনো আমার নাতি নাতনিদের মুখ দেখিনি। প্লিজ বাঁচা কেউ আমারে। আমি বিয়ের লাড্ডু খেতে চাই। এ জীবনে মনে হয় বিয়ের লাড্ডু খেতে পারলাম না। জীবনে করা সব পাপ মনে পড়ে গেল এক নিমিষে। আ আমি বিয়ের লাড্ডু খেতে চাই। নুসরাত আলতু ফালতু বলে চিৎকার করতে লাগলো, তখনও চোখ বন্ধ করে রেখেছিল খিচে। ভয়ে চোখ খোলার কথা মাথা থেকে বের হয়ে গিয়েছিল মেয়েটার নিমিষে। আরস অদ্ভুত চোখে শ্যামবর্ণের মেয়েলি মুখটার দিকে তাকিয়ে রইল।
গোধূলি বেলার স্নান সূর্যের মিষ্টি লাল রশ্মি এসে টিলার ঝুলে থাকা মেয়েটার মুখের উপর এসে পড়ল, যা শ্যামবর্ণের মুখে পড়ার সাথে সাথেই মুখটা চিকচিক করে উঠল। আরো সূক্ষ্ম চোখে চেয়ে দেখলো মেয়েটার সেকেন্ডে সেকেন্ডে বদলে যাওয়া বিচিত্র মুখের ভাবভঙ্গি। একবার চোখ খিচে নিচ্ছে, তো একবার ভুরু উপলে তুলছে, তো আরেকবার দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরছে। আরুষের মুখ চিরাচরিত সেই গাম্ভীর্য। মেয়েটার মুখের দিকে সূক্ষ্ম চোখ অনেকক্ষণ বুলালো। বিরক্ত হলো না এতে, সে চুপচাপ শুধু দেখলো আর দেখতেই থাকলো। সাথে অপেক্ষা করতে থাকলো মেয়েটার চিৎকার করা বন্ধ, চোখ খোলার। কিন্তু এই মেয়ে 2 মিনিট চলে গেল, তারপরও বাচালের মতো বিয়ের লাড্ডু খাওয়া নিয়ে বক বক করতে থাকলো। আর তা নীরব শ্রোতা হয়ে আরো চুপচাপ গভীর চোখে নুসরাতের ঠোঁটের দিকে তাকিয়ে থেকে শ্রবণ করলো। সৌরভী একটু দূরে দাঁড়িয়ে কপালে হাত দিয়ে হালকা করে চাপড় মারলো নিজের। কোন পাগলের তাকে বলেছিল এই পাগলকে একা ছাড়তে? মানুষের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সৌরভী দ্রুত কদমে এগিয়ে আসতে আসতে সতর্ক গলায় দাঁতে দাঁত চেপে ধমকে উঠে বলল, চুপ, একদম চুপ। মরিসনি তুই? আমার মা, মুখ বন্ধ কর, মানুষ তাকিয়ে আছে আমার দিকে। সৌরভীর গলার স্বর শুনতে নুসরাত বন্ধ করে রাখা চোখ তরাক করে খুলে ফেলে। আর তখনই চোখাচোখি হলো কালো মণি বিশিষ্ট একজোড়া পুরুষালী লম্বা পাপড়ির আড়ালে ঢেকে থাকা চোখের সাথে। চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজ মনে বিড়বিড় করে আওড়ালো, এই বেটার চোখের পাপড়ি এত বড় বড় কেন? তারপর মনে মনে নাক উপরে তুলে আওড়ায়, এই বেটা এরকম তাকিয়ে আছে কেন? নুসরাত উপর দিক থেকে চোখ সরিয়ে মাথা কাত করে নিচের দিকে নিজের দৃষ্টি ঘুরাতেই দুঠোঁটের ফাঁক হয়ে গেল। চোখ বড় বড় করে সেদিকে চোখ রেখে নিজের হাত রুক্ষ পুরুষালী হাতের ভেতর থেকে ছাড়ানোর চেষ্টা করতেই আরস গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, বিবাহিত? নুসরাতের চোখ অদ্ভুত ভাবে সরু হয়ে আসলো। মাথা ঘুরিয়ে আরসের দিকে তাকাতে তাকাতে চোখের দুপাশ কুঁচকে গেল, সাথে মেয়েলি ঠোঁট। আরসের অদ্ভুত কথা শুনে সে এখানে মরে যাচ্ছে, আর এই বেটা কিনা জিজ্ঞেস করছে তাকে বিবাহিত নাকি অবিবাহিত। বোকা চোখের নুসরাতকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আরস আবার জিজ্ঞেস করলো, বিবাহিত? নুসরাত দুপাশে মাথা নাড়ালো। নুসরাতকে দুপাশে মাথা নাড়াতে দেখে আরুষের শক্ত করে ধরে রাখা নুসরাতের হাতখানা কিছুটা ঢিলে হয়ে আসলো। নুসরাত উল্টো দিকে একবার চেয়ে শক্ত হাতে চেপে ধরলো আরুষের পুরুষালী রুক্ষ হাত জোড়া। মিনমিন করে বলল, ভাইয়া বাঁচান, এখান থেকে পড়লে আমি দুনিয়া থেকে টপকে যাব। আরস নুসরাতের কথা না শোনার ভঙ্গিতে এড়িয়ে গেল। হাত আর একটু ঢিলে করতেই নুসরাত অন্য হাত দিয়ে আরসের হাত চেপে ধরলো। নুসরাতের হাতের লম্বা নখগুলো ডেবে গেল আরসের হাতের পিঠে। ভয়ে জ্ঞান শূন্য নুসরাতের দিকে অবিচল চোখে চেয়ে আরস বলল, এখান থেকে পড়লে কিছু হবে না, জাস্ট আপনার দুটো হাড্ডি ভাঙবে, নাথিং এলস। মরে যাবেন না, এই আশা রাখতে পারেন। আরসের গা ছাড়া কথায় নুসরাতের ভেতরে ভেতরে রাগে জ্বলে উঠল ফুসফুস করে। তবে উপরে নিজেকে স্বাভাবিক রেখে নিজের মুখ ব্যঙ্গের মতো হা করে নিল। আরুষের হাত আরো ঢিল হয়ে আসতেই নুসরাত ভ্যাচকানো মার্কা হাসি দিয়ে আরুষকে মানানোর জন্য মাখনের মতো নরম কণ্ঠে বলে, ভাইয়া প্লিজ বাঁচিয়ে নিন। আরুষের গাম্ভীর্যপূর্ণ স্বর, ঠোঁটে লেগে আছে অদৃশ্য এক হাসি। চোখ সরু করে জানতে চাইলো, আপনাকে বাঁচালে আমার কি লাভ? মাহাদি আরুষের পেছন থেকে উঁকি মেরে নুসরাতের দিকে তাকালো, যে নিচে পড়ার ভয়ে চোখ মুখ কালো করে তাকিয়ে আছে আরুষের দিকে। আরুষের হাতের মধ্যে নুসরাতের 3টি আঙ্গুল শক্ত করে ধরে রাখা। যদি এদিক সেদিক হয় তাহলে এই মেয়ে আজ দুনিয়া থেকে টপকাবে, নয়তো হাত পায়ের হাড়গোড় ভেঙে হসপিটালে কমপক্ষে এক পাশের জন্য ভর্তি হতে হবে। বাচ্চা মেয়ে, বাঁচিয়ে এনে দোস্ত, ওর কাছে তোকে দেওয়ার মতো কিছুই নেই। নুসরাত ওপর নিচ মাথা দোলালো মাহাদির কথায় সমর্থন করে। আরস কথার উত্তর দিল না মাহাদির। নির্লিপ্ত চোখ নুসরাতের দিকে স্থির করতেই নুসরাত মিনতি করে বলে ওঠে, আপনি আমাকে বাঁচালে আমার হাড্ডিগুলো ভাঙা থেকে রক্ষা পাবে, আর আমি এখান থেকে পড়লে দুটো হাড্ডি ভেঙে যাবে। তখন আমার বিয়ে হবে না, আর আমি বিয়ের লাড্ডু খেতে পারবো না। আর যদি বিয়েও হয় তাহলে আমার জামাই একজন হাড় ভাঙা স্ত্রী পাবে, যার এক হাত এক পা অকজ। আমার বাচ্চারা একজন হাত পা ভাঙা মা পাবে। তারা সমাজে মুখ দেখাবে কিভাবে? ভাবতেই তো আমার বুক কেঁপে উঠছে। আজ আপনি আমাকে বাঁচিয়ে নিলে আপনার এই সাহসিকতার কথা আমি আমার ভবিষ্যৎ বাচ্চাদের বর্ণনা করব। তখন আমার বাচ্চারা নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। আমার একটা বাচ্চাকে দিয়ে আমি লেখালেখি করাবো খবরের কাগজে, তখন আপনার নাম সোনালী অক্ষরে তুলবে খবরের কাগজে আমার না হওয়া বাচ্চা। আর শিরোনাম থাকবে, একজন অবিবাহিত কুমারী কন্যাকে 20 ফুট উঁচু পাহাড় থেকে পড়ার হাত থেকে বাঁচিয়ে নিয়ে পৃথিবী অন্ধকার হওয়ার হাত থেকে আলোকিত করেছেন একজন কুমার যুবক।
আর সেই যুবকের নাম হলো মিস্টার ডট ডট ডট। আরুষ নির্বিকার চিত্রে জিজ্ঞেস করলো, ওরা কেন আমার জন্য দোয়া করবে? আর কেনই বা আমার নাম খবরের কাগজে ছাপবে? নুসরাত আরুষের আঙ্গুলের ভাঁজে নিজের লম্বা লম্বা মেয়েলি আঙ্গুলগুলো আলগোছে ঢোকাতে ঢোকাতে বলে, তখন তো আপনি আমার বাচ্চাদের মামা হয়ে যাবেন। আরুষ নুসরাতের চতুরতার সাথে তার হাতের আঙ্গুলের ভাঁজে নিজের হাত ঢোকানো লক্ষ্য করে করলো আর চোখে। মাহাদি পেছন থেকে বলে ওঠে, তোমার চিন্তার বেগ দেখছি বাতাসের বেগের থেকেও বেশি। এত তাড়াতাড়ি কিভাবে এত চিন্তা করতে পারো? নুসরাত আবেশিত কণ্ঠে বলে, ভাইয়া, এটা আমার নিজস্ব ট্যালেন্ট। সৌরভের সৌরভ বিস্ময়ে নিজের মুখ দিয়ে শব্দ বের করতে ভুলে গেল। এতক্ষণ পিছনে দাঁড়িয়ে নুসরাতকে ঠোঁটে হাত রেখে বারবার চুপ করার কথা বললেও এখন উচ্চ শব্দে নুসরাতকে ধমকে উঠল এবং বলল, চুপ কর, আর একটা কথা না। নুসরাত মুখে জিপার টানার মতো মুখ আটকে নিল। আরুষ অবিচল দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে থেকে শক্ত হাতে উপরে টেনে তুলতে তুলতে আওড়ায়, বাচাল, যা স্পষ্ট নুসরাতের কান ভেদ করে গেল। নুসরাত এক আঙ্গুল তুলে কিছু বলার আগেই পুরো শরীর ঝাঁকুনি খেয়ে উপরে উঠে আসলো। অবাক চোখ আশপাশে ঘোরাতেই সৌরভীর সাথে চোখাচোখি হলো, যে কটমট করে তার দিকে তাকিয়ে নুসরাতের দিকে এগিয়ে এসে কাঁকড়া দিয়ে আটকানো চুলগুলো একটানে খুলে দিল। সেকেন্ডের গতিতে তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল পিঠ জুড়ে। সৌরভী নুসরাতের চুলগুলো দুপাশে করে সামনের দিকে নিয়ে এসে বুকে দিতে নিবে তার আগে আরশ নিজের পরনের টি শার্ট খুলে নুসরাতের গায়ের উপর দিয়ে দিল। নুসরাত নিজের দিকে তাকাতে দেখলো ওড়না নেই তার গায়ে। পেছন ফিরে উল্টো নিচের দিকে ঝুঁকতে নিবে আরশ ধমকে ওঠে, এই মেয়ে মরার শখ জেগেছে আপনার? তাহলে তখন বললেন না কেন? ধাক্কা দিয়ে ফেলে দিতাম আপনাকে। নুসরাত নিষ্পাপ মুখ বানিয়ে মাহাদি আর আরশের দিকে চোখ বুলিয়ে মিনমিন করে বলল, আমি কখন বললাম যে আমি মরে যেতে চাই? আমি এখনো বিয়ের লাড্ডু খাইনি। আগে খেয়ে নিই, তারপর না হয় ধীরে সুস্থে 4-5টা বাচ্চা জন্ম দিয়ে মরবো। মাহাদি অবাক কণ্ঠে জানতে চাইলো, 4-5টা কেন? 4-5টা কম মনে হচ্ছে ভাইয়া? তাহলে এক কাজ করব, 11 জন বাচ্চার জন্ম দিব। তারপর এদের বিয়ে দিয়ে একটা ফুটবল টিম গঠন করব। আর আমি আমার জামাই দর্শক হয়ে সেখানে ওদের খেলা দেখব। নুসরাত বিগলিত কণ্ঠে কথা শেষ করতে আরো উঠে দাঁড়াতে দাঁড়াতে নির্লিপ্ত কণ্ঠে জানতে চাইলো, কথা বানানো ছাড়া আর কি কি জানেন আপনি? আরস যে তাকে ঠাট্টা করছে তা স্পষ্ট টের পেল নুসরাত। কিছু গালি দিতে যাবে নিজের মুখ সামলে নিল আলগোছে। ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে মুখের পেশি বারবার সংকুচিত প্রসারিত করলো, যাতে মুখ ফুসকে কোনো গালিগালাজ বের না হয়। বেটাকে কোনো প্রকার গালিগালি করা যাবে না, কারণ বেটা তাকে হাড় ভাঙার হাত থেকে রক্ষা করেছে। তাই কাউকে নিজের ভেতরের কথা বুঝতে না দিয়ে আবেশিত কণ্ঠে বলল, জি, মানুষকে ভালো পাগল বানাতে জানি। আরশ আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো না। শেষবারের মতো নুসরাতের উপর থেকে নিচে নিজের বুদ্ধিদীপ্ত চোখজোড়া বুলিয়ে নিয়ে অগ্রসর হলো সামনে। মাহাদি ও আরশ পেছন পেছন যেতে নিলে থেমে গেল। আরশ আবার দাঁড়িয়েছে। হালকা ঘাড় কাত করে আরশ মাটিতে বসে থাকা নুসরাতকে জিজ্ঞেস করলো, সত্যি অবিবাহিত? আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? হ্যাঁ, অনেকেই বিশ্বাস করে না আমি যে অবিবাহিত। এই যে নোজ রিং দেখছেন, এটার জন্য। অনেকে মনে করে আমার বিয়ে হয়ে 2টা বাচ্চাও আছে। এখন মানুষ কি একটু শখ করে নোজপিন পড়তে পারে না? এসব মানুষ জন্য নয়। আবার অনেকে বলে তো আমার বয়স হলো 52। তখন আমি তাদের ভুল শুধরে দিয়ে বলি আমার বয়স হয়ে গিয়েলো 60 বছর। আমাকে এখনো দেখতে এত যুবতী লাগে, সেটা মানুষ ভুল বয়স গেস করে প্রমাণ করে দেয়। নুসরাত শ্বাস নিয়ে একের পর এক কথা বলতে লাগলো। আরো শার্টের নিচে পরা ডব শোল্ডার টি শার্টটা এক হাতে টেনে নুসরাতের মুখের উপর ছুঁড়ে। তখনই নুসরাতের মুখ বন্ধ হয়ে গেল। এবার আরশ একটু জোরে নুসরাতের উদ্দেশ্যে বলল, বাচাল মেয়ে এত কথা বলেন কেন? একটা প্রশ্ন জিজ্ঞেস করলে 100 উত্তর দিতে হবে কেন আপনার? নুসরাত নিজের মুখের উপর থেকে টি শার্টটা সরাতেই নাকের ভেতর দিয়ে সুরসুর করে বয়ে গেল ব্ল্যাকবেরি মিষ্টি খান। মুখ বাঁকিয়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল ধীর পায়ে আরশের দিকে। ততক্ষণে আরশ পুরোপুরি পিছন ঘুরে নুসরাতের দিকে পূর্ণ দৃষ্টি জ্ঞাপন করেছে। নুসরাতকে এগিয়ে আসতে দেখে গাম্ভীর্য করা কণ্ঠে বলল, আপনি জানেন কি, আপনার নোজ রিংটা দেখতে বিচ্ছিরি। নুসরাত রাগ করলো না, ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক হেসে বলল, ধন্যবাদ। আরশ তীক্ষ্ণ চোখে তাকায় বালিকার দিকে। ভুরু যুগল কুঞ্চিত করে ব্যগ্র কণ্ঠে আওড়ায়, আপনার গলার আওয়াজ আপনার মতো বিশ্রী। নুসরাত গা দুলিয়ে হাসে। পারলে সে এখানে গড়াগড়ি খেয়ে হাসতো। ঠোঁট কামড়ে হাসি থামানোর চেষ্টা করে ফিকে হয়ে যাওয়া ঘোলাটে দৃষ্টি আরশের দিকে স্থির রেখে আবারও বলে, ধন্যবাদ। আরশের উজ্জ্বল মুখ এবার কিছুটা বিরক্তি ভর করে।
সুদীর্ঘ লম্বা শরীরের সামনে বাঁকিয়ে নুসরাতের দিকে ঝুঁকে আসে। নুসরাতের মুখের কাছে নিজের মুখ রেখে মেয়েলি চোখে নিজের দৃষ্টি স্থির করে, ডিপ গলায় বলে, ইউ আর ফাকিং স্টুপিড গার্ল। আপনি পুরোটাই বিচ্ছিরি। নুসরাত পায়ের পাতায় হালকা ভর দিয়ে উঁচু হয়, নিজের মুখ আরুষের আরেকটু সন্নিকটে নিয়ে যায়। ঠোঁট চোখা করে আরুষের থুতনি সামান্য শ্বাস ফেলে বলে, আপনার এই অপমান আমি সাদরে গ্রহণ করলাম মিস্টার। আবারও এই সুন্দর অপমানের জন্য আপনাকে থ্যাঙ্কস। সৌরভী আর মাহাদি নীরব দর্শক হয়ে এসব দেখছিল। নুসরাত হাসলো, আরুষের গাম্ভীর্যপূর্ণ মুখের দিকে তাকিয়ে। একটা কথা জানেন কি ভাইয়া? আরুষ কথা বলল না, ভুরু বাঁকালো কিঞ্চিত। নুসরাতের কপাল আরুষের নাকের কাছে পর্যন্ত হওয়ার দরুন নুসরাত নিজের মুখ আরুষের বাঁ দিকে সরিয়ে নিয়ে ফিসফিস করে বলল, ভাইয়া আপনি কিন্তু জোশ বুঝেছেন। আমি এবার ভদ্র মহিলা, তাই আপনার এই অপমানে কিছু মনে করিনি। কিন্তু একটা সত্য কথা কি জানেন? আমি আপনার গলার অ্যামডস আপল আর এই গলার কাছে সুন্দর কলার বোন এদিকে নজর দিয়েছি। নুসরাত নিজের কণ্ঠ আরো নিচে নামিয়ে নিয়ে আরুষের কানের কাছে বলে, আর এই যে কণ্ঠনালীর কাছে তিল, এদিকে সব থেকে বেশি নজর দিয়েছি। আরুষ হাসলো, গিবা নিজের দিকে নামিয়ে কর্কশ কণ্ঠে বলল, আমার উচিত হয়নি আপনার মতো একটা বেয়াদব মহিলাকে বাঁচানো। ছেলেদের দিকে খারাপ নজরে তাকান লজ্জা লাগে না? নুসরাত ঠোঁট উল্টে নিষ্পাপ নির্মল মুখ বানিয়ে দুপাশে মাথা না না ভঙ্গিতে দোলাতে দোলাতে বলে, জি না ভাইয়া, আমার একটুও লজ্জা লাগে না। মানুষ সুন্দর ছেলে দেখলে তাদের দিকে তাকায়, আমিও তার একজন। মানুষ তো কিছু বলে না, নিজের মনে চেপে রেখে দেয়। আমি শুধু বলে দিই এই আর কি ডিফারেন্স আমাদের মধ্যে। বেয়াদব মেয়ে। আরস কথাটা শেষ করে রাগী চোখে নুসরাতের মুখে বুলিয়ে দ্রুত কদমে চলে গেল। মাহাদি আর আরুষকে চলে যেতে দেখে আরুষের পেছনে দৌড়াতে দৌড়াতে জিজ্ঞেস করলো, তুমি কি বলে আমার বন্ধুকে রাগিয়ে দিয়েছো মেয়ে? তুমি মেয়ে বড় বিটকেল তো। নুসরাত হাসলো, হৃদয় ভুলানো হাসি। নুসরাতের হাসির মানে খুঁজে না পেয়ে আরুষের পেছন পেছন দৌড়ে চলে গেল মাহাদি। সৌরভী নুসরাতের এত হাসির রহস্য কি উদ্ঘাটন করতে পারলো না। অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে নিজেও দ্রুত পায়ে রিসোর্টের উদ্দেশ্যে হাঁটা ধরলো, নুসরাতকে ওখানে ফেলে রেখেই। গতকাল রাতে হয়তো বৃষ্টি হয়েছে, তাই আজকের সকালটা একটু বেশি বেশি শীতল। সূর্য তার নিস্পৃহ রোশনি দিয়ে দুটি ছড়াচ্ছে পৃথিবীর বুকে। ভেজা মাটির সোদা গন্ধ রসারন্ধ্রের ভিতর দিয়ে সুরসুর করে প্রবেশ করছে। রাস্তার একপাশে ঝিমিয়ে পড়ে আছে কিছু গাছের ডাল, যা গতকাল রাতের বাতাসের তাণ্ডবে ভেঙে পড়েছে। রাস্তার দুপাশে চারটে কুকুর অলস ভঙ্গিতে শুয়ে ঝিমিয়ে পড়া চোখে ইস্রাতের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে মানুষের যাওয়া আসার শব্দ শুনলে বুঝে নেওয়া চোখ খুলে দেখছে রাস্তায় চলাচলকৃত মানুষ, সাথে মৃদু স্বরে নিজেদের তথাকথিত ভাষায় ডেকে উঠছে। ইশরাত আলগোছে কুকুরগুলোর পাশ কাটিয়ে গেল। যেতে যেতে হাতে থাকা বিস্কিটের প্যাকেট থেকে চার টুকরো ছুঁড়ে দিল কুকুরগুলোর উদ্দেশ্যে। আনমনে যখন হেঁটে যাচ্ছিল, সামনের দিকে একটা কুচকুচে কালো রঙের কুকুর ভো করে ইশরাতের পাশ কেটে চলে গেল। আকস্মিক কুকুরকে দেখে ইসরাত ভয়ে তাড়াহুড়ো করে বাপাশে সরে যেতেই ধাক্কা লাগলো শক্তপোক্ত পুরুষালী বুকে। সুরসুর করে নাকে প্রবেশ করলো ম্যানলি পারফিউমের কড়া গন্ধ। হঠাৎ করে ধাক্কা লাগায় একটু জোরে আঘাত লাগলো নাক ও কপালে। ইসরাত বিরক্ত ভঙ্গিতে নিজের হাত তুলে কপালে স্পর্শ করলো, তারপর নাকে হাত বুলালো। নাকে হাত বুলাতে বুলাতে উপরে চোখ তুলে তাকাতে চোখাচোখি হলো কক বর্ণের চোখের সাথে, যা আসলে কালো নাকি ব্রাউন ঠিক বোঝা গেল না। সূর্যের হালকা দীপ্তি সুঠাম দেহের জাইনের এক চোখে পড়ায় এক চোখ দেখতে কিছুটা বাদামি দেখাচ্ছে এবং অন্যটি কালো বর্ণের। সুদীর্ঘ পুরুষালী জাইনের শরীর থেকে এর কাছে ইসরাতের শরীর একটু ছোট বলে মনে হলো। ইসরাত বিরক্তি প্রকাশ করতে গিয়েও থেমে গেল। দোষ তো তার। চোখ উপরে তুলে হাঁটায় তো ধাক্কা লাগলো বেচারার সাথে, তাই কথা না বাড়িয়ে এক হাতের তালু দিয়ে নাক ম্যাসাজ করে ধীরে সুস্থে সরে আসতে নিবে। চুলে শক্ত টান অনুভব হলো। আবারও সরে আসার চেষ্টা করতে এবার একটু বেশি ব্যথা পেল। চোখ মুখ খিচে নিল মেয়েটা। মুখ দিয়ে বের হয়ে আসলো এলোমেলো ব্যথাতুর শব্দ। ব্যথায় মুখ নীল বর্ণ ধারণ করেছে। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে সে ততক্ষণে চোখে জমা হয়েছে একগুচ্ছ পানি। অতিরিক্ত ব্যথা পাওয়ার দরুন ইসরাত চোখ তুলে আবার উপরে তাকায়। চোখাচোখি হয় জাইনের সাথে। জাইন তখনও ইসরাতের দিক থেকে চোখ সরায় না, স্থির চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। দূরে এক পাশার দোতলার বারান্দা থেকে সিগারেটের শব্দ ভেসে আসছে, সাথে ম্যানলি কোল্ড গলায় দুটো গানের লাইন ভেসে আসলো। দূরে দূরে কেন থাকো, পাশে এসে হাতটি ধরো, চোখে চোখ রেখে বলো ভালোবাসো।
ইস্টার ঠোঁটে ঠোঁট চেপে জাইনের বোতাম থেকে নিজের চুল গুলো আলগোসে ছাড়িয়ে আনার চেষ্টা করে। তখনই জাইনের গম্ভীর গলায় বলা কথা শুনে বোতাম থেকে চুল সরানোর হাত থেমে গেল। জাইন বলছে, দেখা শেষ আমাকে। ইস্টার জাইনের কথার মানে বুঝলো না, তাই নিজের বাদামি বর্ণের চোখের মণি উপরে তুলে সূর্যের রশ্মি ইশরাতের চোখের দিকে সরাসরি পতিত হওয়ায় বাদামি বর্ণের চোখ দুটো আলোর উপস্থিতিতে জ্বলজ্বল করে ওঠে। মাথা দুপাশে নাড়িয়ে ভুরু কুঞ্চিত করতে জানতে চায় এর মানে কি। জাইন ইসরাতের কথার উত্তর না দিয়ে নিজের হাত দ্বারা ইসরাতের হাত সরিয়ে দেয় নরম ভঙ্গিতে। ইসরাতের কাছে মনে হলো এই বেটা তাকে এমন ভাবে স্পর্শ করছে যাতে তার হাতে একটু জোর প্রয়োগ করে সরালে সে ব্যথা পাবে। অবাক চোখে হা করে যখন সে জাইনের দিকে তাকিয়ে, জাইন তখন নিজের শার্টের বোতাম থেকে যত্ন সহকারে ইসরাতের চুল সারাতে ব্যস্ত। অনেকক্ষণ কাটার পর যখন ইসরাত দেখলো এখনো জাইন চুল ছাড়াচ্ছে, সে এবার হাত দিয়ে চুল টেনে ছিঁড়ে নিয়ে আসতে চাইলো বোতাম থেকে। চুল টান দেওয়ার আগেই জাইন মৃদু ধমক দিল, গম্ভীর গলায় ইসরাতকে জিজ্ঞেস করলো, কম বয়সে টাকলা হওয়ার শখ জেগেছে ইসরাত তো আপনার? ইসরাত চোখ শুরু করে নেয়, দাঁত খিঁচে নিয়ে বলে, আপনার কোনো সমস্যা আমার শখ জাগলে? জাইন নিজের গিবা বাঁকিয়ে ইসরাতের কাছাকাছি আসে, ঠোঁট কামড়ে বলে, ও ওঠে, সব সমস্যা তো আমারই। ইসরাত ভুরু বাঁকালো, সামান্য উপরের দিকে তুলে জিজ্ঞেস করলো, কেন? আপনার কেন সমস্যা হবে? জাইন ইসরাতের চুল শার্টের বোতাম থেকে আলগোছে ছাড়িয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে নেয় নিজেদের মধ্যে। তর্জনী আঙ্গুল দিয়ে ইসরাতের কপালে টোকা দিয়ে বলে, তা আমি আপনাকে বলতে বাধ্য নই ইসরাত। ইসরাত জাইনের দিকে শুরু দৃষ্টিতে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখে, উল্টো ফিরে হাঁটা ধরলো। ফিরোজা কালার ওড়না বাঁ হাতে মাথায় টেনে তুলে চোখ নিচের দিকে নামিয়ে বড় বড় পা ফেলে চলে গেল জাইনের দৃষ্টি সীমানার বাইরে। জাইন পেছনে দাঁড়িয়ে শুধু দেখলো চুপচাপ ইসরাতের হেঁটে যাওয়া, হাত দিয়ে টেনে মাথায় ওড়না তোলা চুলগুলো হাঁটতে হাঁটতে বারংবার কানের পিছে গোজা খুবই সূক্ষ্মভাবে অবলোকন করলো, যা জাইনের সামনে থেকে ইসরাত অদৃশ্য হওয়ার আগ পর্যন্ত চলল। ইসরাত চলে যাওয়ার পরও একই পথে চেয়ে রইল জাইন, বিড়বিড় করে আওড়ালো, আপনার প্রতি অনুভূত টানটা আসলেই ম্যাজিক্যাল। ১,৪৭,৫৭০ বর্গ মাইলের এই মানচিত্রে ৩৭৫ কোটি ১০,০৭,০০০ রমণীদের মধ্যে আমার কেবলমাত্র আপনার মনের টান অনুভব হয়। এর চেয়ে অদ্ভুত আর কি হতে পারে? জাইনের ঠোঁটের পাশ ঘেঁষে বয়ে যায় ক্ষীণ হাসির রেশ, বিড়বিড় করে বলে ওঠে, নিজেকে, অফকোর্স নট, এটা রহস্যময় নয়। নিজাম শিকদার গত আধা ঘন্টা যাবৎ বেতের সোফার উপর উঠে লাফঝাঁপ দিচ্ছেন, কিন্তু এত লাফঝাঁপ দেওয়ার পরও আজ তিনি কাঙ্ক্ষিত ব্যক্তিটা দেখতে পেলেন না। বেজার মুখ বানিয়ে যখন নেমে আসলেন সোফার উপর থেকে, তখন চোখ পড়ল সৈয়দ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা সুফিফা খাতুনকে, যিনি কোনো প্রকার পলক না ফেলে কর্মর দৃষ্টি দিয়ে আছেন নাজিম শিকদারের দিকে। নিজাম শিকদার বুঝে উঠতে পারলেন না সুফি খাতুনের এরূপ দৃষ্টির মানে, তাই এই ভদ্রমহিলার দৃষ্টির কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মাথা নিচু করে ফিরে গেলেন নিজের বাসার ভিতর। গনে গনে ৩০ সেকেন্ড পার হওয়ার সাথে সাথে স্লাইডিং দরজার ছোট্ট একটা অংশ দিয়ে বাহিরের অবস্থা অবলোকন করতে চাইলেন। তার আগেই সুফি খাতুনের সাথে চোখাচোখি হলো নিজাম শিকদারের। এবার সত্যি সত্যি লজ্জা পেয়ে গেলেন নিজাম শিকদার। লজ্জায় লাল হয়ে যাওয়া মুখ নিয়ে ফিরে গেলেন ভেতরে। সুফি খাতুন কিছুক্ষণ তেরসা চোখে চেয়ে থেকে হাঁটা ধরলেন নাসির মঞ্জিলের দিকে। আজ একটা হ্যাস্ত করে ছাড়বেন এই নিজাম শিকদারের। তিনি কিছু বোঝেন না মনে হচ্ছে, আরে সবই বোঝে এই সুফি খাতুন। আর যদি সে এই রঙ্গলীলার অন্তিম না করে ছাড়ে তাহলে নিজের নাম পাল্টে দিবে সে। সুফি খাতুন ধীর মনোবল নিয়ে এগিয়ে গেছেন নাসির মঞ্জিলের দিকে। কলিং বেলে চাপ দিতে মনে পড়ল নুসরাতের কথা। তখনই আবার নিজের ভাবনা পাল্টে সৈয়দ বাড়ির দিকে ফিরে যেতে চাইলেন। তার আগেই মাথায় আসলো, আরে ওই বেয়াদব মেয়ে তো এখন ব্রাহ্মণ বাড়িয়া, না টাম্মন বাড়িয়া গিয়েছে। তাহলে আজ আর ওই বেয়াদবটার মুখ লাগতে হবে না। আর নাজিম আর নাসিরকেও ভালো করে কানপট্টি দিয়ে দেওয়া যাবে। ওই বেয়াদব বাড়িতে থাকলেই তাকে ক্যামেরা দেখেই গেট খুলতে না, আজ আরাম করে বসে নাসিরের সঙ্গে আলোচনা করা যাবে। সুফি খাতুন নুসরাতকে একপাশে ধীরে ধীরে মনে করতে লাগলেন গত দুদিনের কথা। যখন যখন তিনি বারান্দায়, রাস্তায়, ছাদে, এমনকি রুমে দাঁড়িয়েছিলেন, তখন তখন দেখেছেন নিজাম শিকদারের সাথে ইশরাত হে হে হি হি হা হা করে হেসে কথা বলছে। তিনি জানেন কি, সুফি খাতুন শিওর ওই বেটা নিজাম আর নাসিরের বড় মেয়ের মধ্যে একটা গভীর প্রণয় নীলা সম্পর্ক চলছে। না হলে সকাল বিকাল রাতে ওই বেটা নিজামকে দেখে
ইসরাত এত দাঁত বের করে কেন হাসবে? নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। আর আজ এই সম্পর্কের শেষ পরিণতি বের করে পেছন ছাড়বেন এই সুফি খাতুন। নিজের আতর্কিত চিন্তাগুলো একপাশে রেখে জোরে জোরে একসাথে অনেকবার কলিং বেল চাপ প্রয়োগ করলেন। তখনই গেট খুলে গেল না। এর কিনকুয়েত সময় অতিবাহিত হওয়ার পর ঠুস করে শব্দ হয়ে গেটের লক খুলে গেল। সুফি খাতুন গেট খোলার সাথে সাথে দ্রুত পায়ে নাসির মঞ্জিলের ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করার আগে শর্তপণে চোরা চোখে চেয়ে নিলেন শিকদার বাড়ির দিকে। আর তিনি যা ভেবেছেন তা একদম মিলে গেল। নিজাম শিকদার লুকিয়ে লুকিয়ে এই দিকেই তাকিয়ে আছেন। সুফি খাতুন নিজেকে বাহবা দিলেন। নিজ মনে নিজের গুণগান করলেন, বাহ সুফি বাহ, তোর বুদ্ধির জবাব নেই, যা ভেবেছিলি তাই তাই বের হয়ে আসলো। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন নাসির সাহেব। চোখে নিজের লাল খয়েরি কালার মিশেলে ছোট লেন্সের চশমা, হাতে কিছু কাগজপত্র, হয়তোবা সৈয়দ চয়েসের কাগজপত্র এগুলো। পাশেই হিসেবের খাতা রাখা, সচরাচর হিসেব নিকেশের কাজে ইশরাত করে। আজ ইশরাত বাহিরে থাকায় নাসির সাহেবকে বসতে হয়েছে হিসেবের খাতা নিয়ে। কাগজপত্রের চোখ বোলাতে বোলাতে নাসির সাহেব ডাক ছুড়ে দিলেন নাজনীন বেগমের দিকে। নাজনীন বেগমের প্রতিউত্তর তৎক্ষণাৎ ভেসে আসলো জি বলে কিচেন থেকে। নাসির সাহেব অত্যন্ত রাশভারী গলায় বললেন, এক কাপ চা দিয়ে যাও তো নাজমিন। নাজমিন বেগম কিচেনে কাজ করতে করতে তাড়াহুড়ো গলায় বলল, দিচ্ছি, অপেক্ষা করুন, আগে মায়ের টিফিনটা রেডি করিনি। নাজমিন বেগমের কথা শেষ হতেই বাড়িতে আবার শুনশান নীরবতা নেমে আসলো। কাগজপত্র অলস ভঙ্গিতে সেন্টার টেবিলে রেখে চোখ বন্ধ করে নিলেন নাসির সাহেব। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন নাজমিন বেগমকে, কবে আসবে নুসরাত? গতকাল রাতে কল দিয়ে বলল আরো দুদিন থাকবে নাকি। এখনো তার পুরো ঘোরাঘুরি শেষ হয়নি। নাজমিন বেগম কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেললেন। বাড়িটা মেয়েগুলো ছাড়া একদম নীরব থাকে। ইসরাত তো প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। যদি ইচ্ছে হয় তার সাথে হঠাৎ হঠাৎ দু একটা কথা বলে, গল্প করে। কিন্তু নুসরাত মুখ থেকে কথা সরে না। ফালতু জিনিস নিয়ে বকবক করতে করতে দিন কাটে এই মেয়েটার। যখন থেকে বামন বাড়িয়ে গিয়েছে বাড়িটা এক প্রকার মৃত বাড়ির মতো পড়ে আছে। সোফার উপর থেকে মোবাইল তুলে নিয়ে সময় দেখলেন নাসির সাহেব, 12:40। কল লিস্টে ঢুকতেই সবার আগে চোখে পড়ল নুসরাতের নাম্বার। সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে আম্মু লেখা নম্বরে কল দিলেন। দু তিনবার রিং হওয়ার পরপরই ওপাশ থেকে ইসরাতের নরম গলা স্বর ভেসে আসলো, হ্যালো আব্বু। ইসরাত নিজের কথা শেষ করার আগে নাসির সাহেব নিজের কথা ঢুকিয়ে দিলেন। অত্যন্ত গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন ইসরাতের নিকট, কখন বাড়িতে আসবে? তোমাকে নিতে আসবো? ফোনের ওপাশ থেকে ইসরাতের মৃদু হাসির শব্দ ভেসে আসলো। ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করে বলল, জি না আব্বু, আমি প্রায় চলে এসেছি, আপনাকে আসতে হবে না। নাসির সাহেব ও বলে ফোন রেখে দিলেন। হাতের ফোন রাখার আগে ওয়ালপেপারের দিকে তাকিয়ে ঠোঁটে ফুটে উঠল ঈষৎ হাসি। ওয়ালপেপারে লেগে আছে নুসরাত আর ইসরাতের হাসি হাসি মুখের ছবি। নাসির সাহেব মেয়েদের ছবির উপর হাত বুলিয়ে নিয়ে বিড়বিড় করে আওড়ালেন, আমার আব্বা, আমার আম্মা। নাসির সাহেবের কথা শেষ হওয়ার আগেই কলিং বেল বেজে উঠল। সামনের দিকে তাকাতেই ক্যামেরার মধ্যে দেখলেন সুফি খাতুন দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। ইচ্ছে করলো না গেট খুলে দেওয়ার। তারপরও না চাইতেও অনীহা নিয়ে সোফা থেকে উঠে গিয়ে গেট খুলে দিলেন নাসির সাহেব। ততক্ষণে হন্তদন্ত পায়ে এসে ড্রয়িং রুমে প্রবেশ করলেন সুফি খাতুন। নাজমিন বেগম কিচেন থেকে উকি দিতে চোখে ভাসলো ভদ্রমহিলার অবয়ব। আর এতক্ষণে ঠান্ডা থাকা মেজাজ এক নিমিষে খিচে গেল নাজমিন বেগমের। এই মহিলা এবারও নির্ঘাত কোনো অর্ধ বয়স্ক নয়তো বৃদ্ধ লোকের বিয়ের সম্বন্ধ নিয়ে এসে হাজির হয়েছে ইশরাতের জন্য, নাসির সাহেবের কাছে। এটা নাজমিন বেগম হলপ করে বলতে পারেন। দাঁতে জাত চেপে নিজের কাজ করতে লাগলেন। হাত পা এখানে হলেও নাজমিন বেগমের কান ও মন দুটোই ড্রয়িং রুমের দিকে। কান খাড়া করে রাখলেন সুফি খাতুনের কথা শোনার জন্য। কোনো কথা তো কানে আসলো না, উল্টো নাসির সাহেব আরেকটা আবদার জুড়ে দিলেন, ফুপুর জন্য পাকোড়া, সিঙ্গারা, সমোচা, আলুর চপ, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসো নাজমিন, আর পারলে সাথে 2 কাপ চা দাও। নাজমিন বেগমের মুখ ফ্যাকাশে বর্ণের হয়ে গেল। রাগে নাক কান মুখ লাল করে শক্ত হাতে শব্দ তুলে কাজ করতে লাগলেন। নাসির সাহেব এত উচ্চ শব্দের উৎপত্তি দেখে 1 সেকেন্ডে বুঝে গেলেন আজ তার গিন্নি বেজায় চটেছেন। তাই নিজেও চোখ মুখ অন্ধকার করে সোফার উপর বসে রইলেন। সুফি খাতুন নিজের কণ্ঠ নিচে নামিয়ে অত্যাধিক সতর্কতা সহিত নিজের কথা শুরু করলেন। এক প্রকার বলা যায় ইমোশনাল ব্ল্যাকমেইল। তার কথা শুরু হলো এভাবে, শোন নাসির, তুই 2 মেয়ের বাপ। আল্লাহ তোকে ছেলে দেয় নাই কেন জানিস? তুই আমার কথা না শুনে এই নাজমিনরে বিয়ে করেছিস বলে।
নাসির সাহেব মুখ শক্ত করে নিলেন, রাগী কণ্ঠে বললেন, আল্লাহ আমায় ছেলে দেয় নাই, তাতে আমার কোনো আফসোস নাই। তাহলে তোমার এত মাথা ব্যথা কেন ফুপি? আমার দুই মেয়ে আমার জন্য লাকি। ওদের জন্মের পর পর আমার ব্যবসা অগ্রগতি করেছে, আর তুমি তাদের মাকে বলছো। নাসির সাহেব বিরক্তিতে পরবর্তী কথা মুখে আনতে পারলেন না, মুখ চোখ পাল্টে নিলেন। সুফি খাতুন বললেন, আরে তুই চ্যাট করে উঠতাছোস কেন? আমি বলতে চাইছি যে, দেখ, তুই তোর মেয়েগুলোর বিয়ে দিয়ে দিলে তো এরা নিজেদের বাড়ি চলে যাবে, সাথে মোটা অঙ্কের যৌতুক দিতে। আবারও নাসির সাহেব সুফি খাতুনের কথা কেটে দিলেন, এক আঙ্গুল তুলে বললেন, অন্যের বাড়ি যাবে কেন? আমার মেয়েদের আমি রেখে দেব আমার কাছে, আর অত্যাধিক প্রয়োজন হলে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখবো। সুফি খাতুন মনে মনে শয়তানি হাসি দিলেন, ঝটপট বলেন, আর ছেলে যদি ঘর জামাই হতে না চায়? নাসির সাহেবের কাছে এই প্রশ্নেরও উত্তর আছে। তিনি উত্তর দিলেন, বাড়ির আশেপাশে বিয়ে দেব। সুফি খাতুন মুখ চোখে খুশির ঝিলিক ফুটে উঠল, ক্ষীণ হাসি ঠোঁটে রেখে বললেন, এই তো লাইনে আসছিস তুই। আমি আশপাশ থেকে ছেলে পছন্দ করছি তোর মেয়ের জন্য। যেমন তাগড়া শরীর তেমন উঁচু লম্বা টকবগে যুবক ছেলেটা, আর সাথে বিত্তবান। ইশরাত রাজ করবে রাজ। বাড়িতে মানুষ নেই বললেই চলে, একেবারে ছোট ফ্যামিলি। আর লোকটার জিম করা বডি ফিটনেস দেখলে তুই নিজেই লোকটার প্রেমে পড়ে যাবি। প্রতিদিন সকাল বিকাল রাতে ছেলেটা বারান্দায় দাঁড়িয়ে লাফঝাপ মেরে জিম করে, আর রোজ সকাল বিকাল পার্কে হাঁটতেও যায়। বুঝতে পারছিস ফিশ নেটের ব্যাপারে কতটা সতর্ক ছেলেটা? নাসির সাহেব মনোপুত গলায় জানতে চাইলেন, ছেলের বয়স কত? সুফি খাতুন দু হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলেন, আরে, বয়সও একদম কম। তুই শোন আমার কথা, লোকটা ইসরাতের সাথে দারুণ মানাবে। তুই লোকটাকে দেখলে তোর মুখ হা হয়ে যাবে। কিন্তু ছেলেটার নাম কি, কি কাজ করে? সুফি খাতুন হাত দিয়ে ধীরে বলার কথা বললেন, নিচু স্বরে বললেন, আজ বিকালে যখন ছেলেটা পার্কে হাঁটতে যাবে, তখন তুই আর আমি দুজন গিয়ে ছেলেটার সম্পর্কে সব জেনে আসবো। তাদের কথা শেষ হতে নাজবিন বেগম ট্রে করে নাস্তা এনে রাখলেন সেন্টার টেবিলে। তীক্ষ্ণ চোখে সুফি খাতুনের দিকে বুলিয়ে নিয়ে বললেন, আমাকে দেখে মুখ বন্ধ করে কেন দিলেন ফুপি? বিশেষ কোনো আলাপ চলছিল নাকি আমার বিষয়ে? সুফি খাতুন মনে মনে ভেঙচি কাটলেন নাজমিন বেগমকে। মুখে মেকি হাসি ঝুলিয়ে আমতা আমতা করে বললেন, কই কিছু না তো নাজমিন। আর তোমাকে দেখে কেনই বা আমি কথা বলা বন্ধ করব, হা হা। রেস্টুরেন্টের টেবিলের উপর নিজের এক হাতে থাকা সোনালী রঙের ব্যাগ ছুঁড়ে মারল নুসরাত। রাগে তার শরীর দপদপ করে জ্বলছে। কত বড় সাহস তাকে এই নুসরাতকে নিয়ে টিচ করে ওইসব 18-19 বছরের চ্যাংড়া পোলাপান। রাগে চেয়ারের উপর দুপা তুলে হাঁটুর উপর মুখ রেখে বসে থাকে সে। তখনই একজন স্টাফ এসে নুসরাতের উদ্দেশ্যে বলে ওঠে, ম্যাম, পা নামিয়ে বসেন, এখানে একটু পর একজন রাজনৈতিক নেতা আসবেন। নুসরাতের খিচে থাকা এতক্ষণের মেজাজ এই স্টাফ এসে আরো খিচিয়ে দিল। দাঁতের দাঁত চেপে কিরমিরিয়ে বলে উঠল, তো ওই বেটা রাজনৈতিক নেতা কি আমার সম্বন্ধ দেখতে আসছে যে আমি পা নামিয়ে বসবো? এসব বালের নেতার কাজ এখানে কি? তারা মানব সেবা না করে রেস্টুরেন্টে কি করতে আসছে? স্টাফ বাকরুদ্ধ হয়ে গেল, চোখ গোল গোল করে নুসরাতের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ছেলে স্টাফদের এমন হা করে তাকিয়ে থাকা দিকে নুসরাত ঠোঁটে জোর করে হাসি এনে ঠোঁট চোখা করে ন্যাকা কণ্ঠে বলল, ও ও, আপনারও কি এখন আমাকে পছন্দ হয়েছে? আপনিও কি আমার বাসায় সম্বন্ধ পাঠাতে চাইছেন? এর পরপরে রাগী কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলে ওঠে, এখানে দাঁড়িয়ে আমার মুখ না দেখছেন কেন? আমার মুখে কি মধু লাগানো নাকি ফুল ফুটেছে যে হা করে তাকিয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছেন? যান, আপনার নেতা ফেতা আসছে না, ওনাকে গিয়ে স্বাগত জানান। স্টাফ নড়তেও ভুলে গেল। স্টাফকে সরতে না দেখে নুসরাত দু হাত মুখের সামনে রেখে জোর করে বলল, দয়া করে আপনার এই থোবরা নিয়ে এখান থেকে সরেন ভাই, যান নিজের কাজে যান। স্টাফ মুখ কালো করে চলে গেল। এর মধ্যে সৌরভী বলে উঠল, তুই বেচারার উপর নিজের রাগ দেখাচ্ছিস কেন? বেচারা কি করেছে তোর সাথে? শুধু বলেছে পা নামিয়ে বসার জন্য, আর তুই কত কি শুনিয়ে দিলি। আর এত রাগের কিছুই নেই নুসরাত। তুই ছেলেগুলোকে ইচ্ছে মতো তোর এই মোটা ব্যাগ। নুসরাতের ব্যাগ হাতে নিতে গিয়ে সুরভির বেগ পোহাতে হলো। তীক্ষ্ণ চোখে ব্যাগের দিকে তাকিয়ে থেকে রগে রগে কণ্ঠে বলল, এই মটকা ব্যাগ দিয়ে ছেলেগুলোকে পিটিয়ে এসেছিস, তার উপরও এত রাগ দেখানো কি জায়েজ? উহু, একদম জায়েজ না। নুসরাত দন্তকপাটি ঠোঁটের নিচে চেপে হিসিয়ে বলে, তো বলবে কেন পা নামিয়ে বসার জন্য? ওই বেটা বালের নেতা কি আমায় দেখতে আসছে নাকি আমায় হাঙ্গা করতে আসছে যে আমি পা নামিয়ে সুশীল শুশ্রূষা নির্মল নিষ্পাপ হয়ে বসবো?
প্রয়োজন হলে টেবিলের উপর আমি আমার ঠ্যাং তুলে বসে থাকবো। আর ওই নেতার যদি এত সমস্যা হয়, তাহলে ওর মুখের উপর আমি আমার ঠ্যাং তুলে রাখবো। নুসরাত দম নিল, একটু শ্বাস ফেলে বলল, আমি যেমন আমি সেরকম বসবো, এতে কারো সমস্যা হলে সে এখান থেকে যেতে পারে। আমি বলিনি আমার সামনে এসে হি হা হু বলে আমার ভুল দেখিয়ে দেওয়ার কথা। নুসরাত নিজের মুখের বিকৃতি ঘটিয়ে সৌরভীর মতো করলো। সৌরভীর চোখ পাকিয়ে তেজি কণ্ঠে বলল, নুসরাত তুই এবার লিমিট ক্রস করছিস। সৌরভীর কণ্ঠ নিচে নামিয়ে কর্মর করে বলল, আর এই বেটা নেতা তোর গালি শুনতাছে তোর পেছনে দাঁড়িয়ে। নুসরাত নিজের ভেতরে দপদপ করা রাগগুলো নিজের ভেতরে চাপা বলল, আমি কখন লিমিটের ভেতর ছিলাম সৌরভী আপা? আর যার যা শোনা শুরুক, আমি বলবো তো। পেছনে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরা লোকটা নিষ্পান চোখে নুসরাতের দিকে তাকিয়ে কোনার দিকে এক সিটে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, ইন্টারেস্টিং। অতঃপর নিজের পাশে দাঁড়ানো একটা ছেলেকে উদ্দেশ্য করে বলল, খোঁজ নাও মেয়েটার। ছেলেটা মৃদু স্বরে বলে উঠল, জি ভাই। নুসরাত রাগ আর বিরক্তি নিয়ে পাগলের মতো দাঁত কেলাচ্ছে। এবার সৌরভী রয়ে শয়ে জিজ্ঞেস করলো, তোর ব্যাগের ভিতর কি? নুসরাত নিরুদ্বেগ, তার ভেতরে কোনো প্রকার উদ্বেগ স্পৃহা দেখা গেল না প্রশ্নের উত্তর দেওয়ার। সৌরভী নুসরাতের মনোভাব টের পেতেই বলল, একদম এড়িয়ে যাবি না আমার প্রশ্ন। নুসরাত নির্লিপ্ত কণ্ঠে বলল, তুই যা বুঝেছিস ওইটাই ব্যাগে। সৌরভী নিজের হাত দিয়ে ঠোঁট চেপে ধরে, নুসরাতের দিকে চোখ বড় বড় করে অবলোকন করে। প্রশস্ত চোখে তাকিয়ে সতর্ক গলায় নুসরাতের সোনার মতো করে চেঁচায়, কুত্তি, তুই কি করেছিস? তুই পাথর দিয়ে পিটিয়ে এসেছিস ছেলেগুলোকে, আর তার উপরও এত রাগ করছিস। এজন্যই তো বলি ছেলেগুলোর কপাল দিয়ে রক্ত বের হচ্ছে কেন? তুই ব্যাগে পাথর রেখেছিস কখন? নুসরাত নির্বিকার কণ্ঠে প্রশ্নের উত্তর দেয়। উত্তরে নেই কোনো দ্বিধা, নেই কোনো অনুশোচনা। বাড়ি থেকে আসার সময় বাগান থেকে তুলে নিয়ে আসছি। আমার সিক্স সেন্স আমাকে হুঁশিয়ারি করেছিল বাড়িতে থাকতেই, এরকম বাচ্চা লাফাঙ্গা পোলাপান দু একটার সাথে তো দেখা হবেই এখানে এসে। তাই তাই তুই পাথর দিয়ে পিটাবি? আর বারবার যে বাচ্চা বলছিস, ওই ছেলেগুলোর বয়স 18-19 হবেই। নুসরাত টেবিলের উপর দুপা তুলতে তুলতে আবার নামিয়ে নেয়। সৌরভী মোটা মোটা করে পাকানো চোখ দেখে কর্কশ কণ্ঠে বলে, তো ওই ছেলে পেলে গুলো তো বাচ্চাই। বয়স কত তোর, যে ওদের বলছিস বাচ্চা? সৌরভী নিরেট কণ্ঠে জানতে চায়। নুসরাত কপালে ভাঁজ ফেলে গর্বের সাথে বুক ফুলিয়ে বীরের মতো করে বলে, আমার বয়স 19। তাহলে তুইও তো বাচ্চা। সৌরভীর এমন কথায় নুসরাতের মুখ বন্ধ হয়ে যায়। নুসরাতকে কথা বলতে না দেখে সৌরভী একটু হাসবে, তার আগে নুসরাত বলে ওঠে, ওইগুলো বাচ্চা পোলাপান, আর আমি নুসরাত একজন 19 বছর বয়সী বিবাহযোগ্য প্রাপ্তবয়স্ক কন্যা। সৌরভী শব্দ করে শ্বাস ফেলল, হতবিহ্বল চেহারা বানিয়ে আড়ষ্ট গলায় বলল, কথার বেলায় কেউ তোকে হারাতে পারবে না নুসরাত, তুই একটা চিজ। নুসরাত পা নামিয়ে না বসায় আরেকজন স্টাফ আসলো নুসরাতের দিকে। এসে মৃদু কণ্ঠে অত্যন্ত বিনয়ের সাথে কিছু বলার পূর্বে নুসরাত নিজেই মুচকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, ভাইয়া, ওই ভাইয়াকে একটা সরি বলে দিবেন। আসলে আমি এভাবে রিয়াক্ট করতে চাইনি, কিন্তু কিভাবে কিভাবে হয়ে গিয়েছে। ম্যাম, এবার প্লিজ পা নামিয়ে বসেন। অনেক চিৎকার করেছেন, উনি আমাদের অতিথি, প্লিজ একটু শালীনতা বজায় রেখে কথা বলুন। শেষ নুসরাত এক নিমিষেই চটে গেল। রাগী কণ্ঠে সৌরভীকে বলল, আর এখানে খাবোই না, এরা আমার মুডের দফা করে দিল। নুসরাত রেস্টুরেন্টের বাহিরে খড়খড়ে আলোর দিকে তাকিয়ে চোখ খিচিয়ে ধূপধাপ পায়ে বের হতে নিবে। ধাক্কা খেলো গায়ের সাথে। আকস্মিক ধাক্কাটা লাগায় কোনো প্রকার প্রতিক্রিয়া না দিয়ে নুসরাত পাশ কাটিয়ে নীরব ভঙ্গিতে চলে যেতে নেবে। পেছন থেকে কেউ অত্যন্ত বিরক্তি নিয়ে বলল, কাউকে ধাক্কা দিলে সরি বলতে হয়, এইটুকু ন্যূনতম ম্যানার্স নেই আপনার মধ্যে? নুসরাতের পা থেমে গেল দরজার সামনে। মাথা কাত করে পেছনে তাকাতে আবারও সেই আগের মতো প্রথমেই চোখাচোখি হলো লম্বা পাপড়ি দিয়ে ঘেরা কালো মনির চোখের সাথে, যেগুলো বিরক্তি, রাগে, বিতৃষ্ণা ও অন্য কিছুর কারণে জলজল করছে। নুসরাতের অবয়ব আবার দেখতে আরশের বিরক্তিতে মেজাজ চড়া হলো। ঠোঁট কুঁচকে বলল, আপনি? নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে জানতে চায়, অন্য কাউকে আশা করেছিলেন? নুসরাতের কথার মধ্যে অদৃশ্য ব্যগ্রতা আরশ টের পায়। শব্দ করে শ্বাস ফেলে ডান হাত দিয়ে নিজের কপাল ম্যাসাজ করতে করতে বলল, আপনার মতো বেয়াদব মহিলাকে তো মোটেও আশা করছিলাম না। নুসরাত তেরসা চোখে শটান হয়ে দাঁড়িয়ে থাকা আরশকে অবলম্বন করে। ঠোঁট টিপে কিছু বলতে নিবে সৌরভী টেনে নিয়ে চলে যায় সামনের দিকে। মোলায়েম কণ্ঠে বলে, বোন আর ঝগড়া করিস না। এইবার ঝগড়া করলে এই নিয়ে 5বার আর ঝগড়া করে ফেলবি।
নুসরাত কথা বাড়ালো না। তার নিজেরও একঘেয়েমি লাগছে, সবকিছু কোনো কিছু ভালো লাগছে না। ইচ্ছে করছে ছুটে বাড়ি ফিরে যাওয়ার জন্য। সৌরভী দরজা ঠেলে বাহিরে বের হতে নিবে, পেছন থেকে আরশ ডেকে উঠল নুসরাতকে, শুনুন। নুসরাত ঘাড় ফিরিয়ে পেছনে আরিশের সাথে আবারও চোখাচোখি হয়। আরশ নিষ্প্রাণ চোখে সামনের দিকে তাকিয়ে থেকে শব্দের কোনো প্রকার হেরফের না করে তীক্ষ্ণতা নিয়ে জানতে চায়, বিবাহিত? আরশের প্রশ্ন নুসরাতের মেজাজে ঘি ঢালার মতো ছিল। কিঞ্চিৎ কাল আগে কিছুটা শান্ত হওয়া মেজাজ দপদপিয়ে চড়ে গেল মস্তিষ্কের প্রতিটি নিউরনে নিউরনে। রাগে ফোঁসফোঁস করতে করতে মুখ দিয়ে যা বেরিয়ে আসলো তাই বলে দিল, তুই কন হেব্বে শালা, তোকে আমি বলতে যাব কেন আমি বিবাহিত নাকি অবিবাহিত? নুসরাত রাগে হিস হিস করে বের হয়ে গেল রেস্টুরেন্ট থেকে। চোখে মুখে ক্ষোভ ফুটে উঠেছে স্পষ্ট। এই লোকের সাথে দেখা হওয়ার পর থেকে জিজ্ঞেস করতেই আছে বিবাহিত নাকি অবিবাহিত। সে বিবাহিত হলে হবে, এই বেটার সমস্যা কি? তাকে বিয়ে করবে নাকি, যে এভাবে হাত ধুয়ে পেছনে পড়ে আছে জানার জন্য বিবাহিত নাকি অবিবাহিত? আচ্ছা মতো আরশকে ধুয়ে দেওয়ার শখ থাকলেও নিজের শখকে অপন্ন রেখে বাইরে বের হয়ে আসলো রেস্টুরেন্টের নুসরাত। কিন্তু পরের বার ওই বেটাকে এসব আজগুবি প্রশ্ন জিজ্ঞেস করলে সে একদম ছাড়বে না, এক চুলো না। আরশ পেছন থেকে চেয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে। সেই স্তব্ধ হতবিহ্বল কণ্ঠে মাহাদির কাছে জানতে চাইল, মেয়েটা তুই তুকারি করে গেল? মাহাদি দুপাশে মাথা নাড়িয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল, না, তোর সাথে আপনি আজ্ঞা করে গিয়েছে মেয়েটা। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল আরিশ। হাতের শিরাগুলো ফুলে ফেঁপে উঠল নিমিষে। দাঁতে দাঁত চেপে কড়মড় করে নিচ থেকে আওড়ায়, বেয়াদব! এসব অভদ্র মেয়েদের ধরে ঠিক সময় বাপ চাচা দুটো থাপ্পড় দিলে এরকম বেয়াদব হতো না। অসভ্য, অশালীন, মান্না, ম্যানার্সহীন। আরেকবার সামনে পেলে থাপড়ে ম্যানার্স শিখাবো। রিঙ্কি পিঙ্কি ঝুমুর আর নেহার মেসেজ ভাসছে ওয়ালপেপারে। ইরহাম ও হোয়াটসঅ্যাপে ঢুকতেই সর্বপ্রথম মেসেজ দেখলো ঝুমুরের। ঝুমুর লিখেছে, ইরহাম মাই বয়, আমার 10,000 টাকা লাগবে, তুমি কি আমাকে দিতে পারবে? ইরহাম ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গোত্তক হাসে, ঠোঁট টিপে বিড়বিড়ায়, আমি ইরহাম সোহেবের কাছে টাকা চাই এই নিয়ে। নে, তোকে একটা ব্লক দিলাম। এখানেই তোর মতো মুরগির সাথে আমার সম্পর্ক। তুই থাক আমার ব্লক লিস্টে। এবার নিহার ইনবক্সে ঢুকতেই মেসেজ দেখলো, ইরহাম, আমি তোমার সাথে দেখা করতে চাই, কোনো বাহানা নয় কিন্তু। ইরহাম চোখ মুখ উল্টে নিল, বিচ্ছিরি হেসে আওড়ায়, ন্যাকার গোষ্ঠী, একটা মানুষ কিভাবে এত ন্যাকা হয়! ছ্যা ছ্যা ছ্যা। মেসেজের রিপ্লাই দিল, আজ বিকেল 3টার সময় ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টে আমি আসবো, সময় মতো চলে আসো। রিঙ্কি পিঙ্কি একই মেসেজ করেছে, তারা দেখা করতে চায় ইরহামের সাথে। ইরহাম রিঙ্কিকে রিপ্লাই দিল, রিঙ্কি তুমি বিকেল 3টা 40 মিনিটে উইন্স ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টে এসো। পিঙ্কিকে বলল 4টায় আসার জন্য। ব্ল্যাক উইন্স রেস্টুরেন্ট, বিকেল 3টা। নিজাম শিকদার এসেছেন দুপুরের খাবার খাওয়ার জন্য ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টে। সৌরভী বাড়িতে না থাকার জন্য নিজাম শিকদার আজকাল রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন। খাবার অর্ডার দিয়ে বসেছিলেন খাবার আসার অপেক্ষায়। আশেপাশে নিজের চোখ বুলিয়ে রেস্টুরেন্টের আউটডোর প্ল্যান্ট গুলো দেখছিলেন। এর মধ্যে দেখলেন ইরহামকে রেস্টুরেন্টে প্রবেশ করতে। নিজাম শিকদার মুখের বিকৃতি ঘটিয়ে নিজের টেবিলের দিকে চোখ ফিরিয়ে নিয়ে আসলেন। সৈয়দ বাড়ির মধ্যে এই ছেলে তার ওই বেটা ছেলে বন্ধু, আর মিচকে শয়তানের মতো হাসি হাসি মুখ বানিয়ে ঘুরে এদের সাথে আরেকটা জিন। এই 3 নমুনাকে তার মোটেও পছন্দ না। এর মধ্যে ইরহাম এসে বসলো নিজাম শিকদারের ঠিক বিপরীত সিটে। সে খেয়াল করেনি রেস্টুরেন্টে বসে থাকা নিজাম শিকদারকে। নিজাম শিকদার মেনু কার্ড দিয়ে নিজের মুখ একপাশে ঢেকে নিলেন। এই ছাগলটার সাথে কথা বলার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা তার নেই। এর হাসি দেখলে গা পিত্তি জ্বলে যায়, কিরকম বদমাইশ ছেলেদের মতো হাসে। তাই ইরহামের সাথে কোনো বাক্যালাপ না করার জন্য মেনু কার্ড দিয়ে মুখ ঢাকলেন, কিন্তু ঠিকই চোরা চোখে চেয়ে রইলেন ইরহামের দিকে। শর্তপণে নজর রাখলেন বিপরীত সিটে। অর্ডার দেওয়া খাবারগুলো আসতে ধীরে ধীরে খাওয়া শুরু করলেন নিজাম শিকদার। খাবার মুখে পুরে অপর দিকে তাকাতেই মুখ থেকে বেরিয়ে আসলো সিটকে খাবারের তলা। এক হাতে নিজের চোখ ঢেকে নিলেন, দুপাশে মাথা নাড়তে নাড়তে বিড়বিড়ালেন, খারাপ যুগ, আজকালকার ছেলে মেয়েগুলো উচ্ছন্নে গিয়েছে। আর এই ছেলে আর ওই মেয়ে তো উচ্ছন্নে যাওয়ার উপরেরটাও পার করে ফেলেছে। খাবার খাওয়া শেষ হওয়ার পর সময় দেখলেন 3টা 30 মিনিট। মুখ টিস্যু দিয়ে মুছে নিজের নিয়ে বিপরীতে চোখ বোলাতেই দেখলেন মেয়েটা চলে যাচ্ছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেও বাড়ি যাওয়ার জন্য বিল পে করে রওনা হবেন। এমন সময় দেখলেন ইনহাম আবারও হেসে হেসে এগিয়ে গিয়ে আরো একটা মেয়েকে জড়িয়ে ধরছে। ঠোঁট থেকে যেন হাসি সরছেই না। মেয়েটার কোমর জড়িয়ে নিয়ে এসে ছিটে বসে পড়ল।
নিজাম শিকদার আখুযুগল প্রশস্ত হলো, নিচু স্বরে রেস্টুরেন্টের স্টাফকে ডেকে আরো এক কাপ কফি অর্ডার দিলেন। ধীরে ধীরে কফি খেতে খেতে ইরহামের সকল কাণ্ড কারখানা লক্ষ্য করতে লাগলেন। 30 মিনিট অতিবাহিত হওয়ার পর এই মেয়েও চলে গেল। এবার আসলো আরো একটা মেয়ে। নিজাম শিকদারের চোখ এবার অক্ষিকোটরের বাইরে বের হয়ে আসলো। নির্বাক চোখে চেয়ে রইলেন ভদ্রলোক। এই মেয়েটা ঠিক 30 মিনিট পর চলে গেল। এরপর লম্বা দেখতে আরো একটা মেয়ে এসে উপস্থিত হলো রেস্টুরেন্টে। একইভাবে সেই মেয়ের সাথে ঘষাঘষি ডলাডলি করলো ইরহাম। নিজাম শিকদারের এবার চেতনা হারানোর জোগাড়। এই মেয়েটা 4টা 30 মিনিটে চলে গেল। নিজাম শিকদার হঠাৎ টনক নড়ল। ইরহামের এসব কাণ্ড কারখানার ভিডিও করার কথা তো তিনি ভুলেই গেছেন। আজ এই বেটার এসব ভিডিও করে রাখলে এর বড় চাচাকে দেখানো যেত। নিজাম শিকদার নিজের বোকামিতে দীর্ঘশ্বাস ফেললেন। রেস্টুরেন্টের বিল পে করে বের হতে হতে প্রশংসা করলেন ইসরাতের। এই মেয়েটা ছাড়া সৈয়দ বাড়ির আর একটা বাচ্চাও ভালো হয়নি। সাথে নিজের তারিফ করে বললেন, এত ভালো একটা মেয়েকে পছন্দ করার জন্য। নিজাম শিকদার, তোমার পছন্দের তারিফ করতে হয়। এই বেটা ইরহাম পিচ্ছি শয়তান, আর ওই বেটি নুসরাত, এই 3 বাচ্চা এক তিন এক একটা নমুনা সৈয়দ বাড়ি। হা! অস্তমিমিত রবির আলো পশ্চিম আকাশে লাল আভা সৃষ্টি করেছে। পৃথিবী তার দীপ্তিতে লাল রঙে ছড়িয়ে রঙিন হয়ে আছে। পার্কের একপাশে ছোটখাটো ঝোপের আড়ালে লুকিয়ে আছে সুফি খাতুন আর নাসির সাহেব। নাসির সাহেব বুঝলেন না এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকার মানেটা। তারা তো দেখতে আসছেন পাত্রকে, পাত্রকে এই ঝোপের আড়ালে তাদের সাথে দেখা করতে আসবে। নাসির সাহেবের চিন্তায় ব্যাঘাত ঘটল সুচারু কিছুর কামড় পায়ে উপলব্ধি করে। কামড় মারা জায়গায় জ্বলন অনুভব হতেই হাত দ্বারা পায়ে আঙ্গুল বোলালেন। তারপর হাতের মধ্যে মশা কামড় অনুভূতি হতেই ঠাস করে নিজের হাতের উপর থাপ্পড় মারলেন। চোখ মুখ খিচিয়ে বসে রইলেন তথাকথিত সুফি খাতুনের কথা অনুসরণে সেই হ্যান্ডসাম জিম করা বডি, উঁচু লম্বা চওড়া, কম বয়সী এবং ধনী ব্যক্তির অপেক্ষায়। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক 5টা 30 মিনিটে ছেলেটা এসে হাজির হলো। সুফি খাতুন নিচু স্বরে বললেন, ছেলে এসে গিয়েছে। নাসির সাহেব আশেপাশে চোখ বোলালেন ছেলেকে দেখার জন্য। কোথাও কোনো ছেলে তার দৃষ্টি সীমানায় না পড়ায় অবাক কণ্ঠে জানতে চাইলেন, কোথায় পাত্র? ফুপি, কোথায় ছেলে? আরে তুই ছেলে দেখতে পাচ্ছিস না? ওই যে সামনের বেঞ্চে বসে আছে। সুফি খাতুন ফিসফিস করে নাসির সাহেবের কানের কাছে বললেন। নাসির সাহেব বুঝে পেলেন না সুফি খাতুনের এত ফিসফিস করে কথা বলার মানে। সেদিকে মাথা না ঘামিয়ে আবারও ছেলে খুঁজতে ব্যস্ত হলেন নাসির সাহেব। সামনের বেঞ্চে সুফি খাতুনের কথা অনুসরণ করে ছেলেকে বসা দেখলেন না, তাই আবারও জানতে চাইলেন, ফুপি, কোথায় ছেলে? একটু হাত দিয়ে তাক করে দেখ। সুফি খাতুন সামনে বরাবর হাত তুলে নিয়ে বেঞ্চে বসা লোক দেখিয়ে বললেন, ওই যে দেখ পাত্র, বল ইসরাতের সাথে দারুণ মানাবে না? নাসির সাহেব পাত্রকে দেখে মুখ হা করে নিলেন, যেখানে অনায়াসে একজাক মাসা মাসি ঢুকে যেতে পারে। সুফি খাতুন প্রশস্ত হেসে চেঁচিয়ে বললেন, দেখ নাসির, আমি বলেছিলাম না তোর মুখ হা হয়ে যাবে এত হ্যান্ডসাম ছেলে দেখে? কেমন লাগলো ছেলেকে তোর কাছে? নাসির সাহেব একটা কথার উত্তর না দিয়ে হতবিহ্বল কণ্ঠে জানতে চান সুফি খাতুনের কাছে, এই ছেলে? সুফি খাতুন উপর নিচ মাথা নাড়লেন হ্যাঁ ভঙ্গিতে। নাসির সাহেব আবারও জানতে চান, এই তোমার কম বয়সী ছেলে? এবার সুফি খাতুন উৎকণ্ঠিত চেহারা নিয়ে খুশিতে ঢল নামা কণ্ঠে বললেন, হ্যাঁ। নাসির সাহেবের মেজাজ ধীরে ধীরে চড়তে শুরু করলো। ভেতরে ভেতরে রাগে ফুসফুস করে উঠলেন। তবুও উপরে স্বাভাবিক থাকার চেষ্টা করে জিজ্ঞেস করলেন, এই বয়সগুলোকে তোমার কাছে ছেলে মনে হচ্ছে ফুপি? সুফি খাতুন খুঁজে পেলেন না নাসিরের চেতে ওঠার মানে কি। ছেলেটার তো বয়স কম, সামনের দুটো দাঁত পড়ে গেলেও তো লোকটাকে দেখতে কত মায়াবী লাগে, একদম সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো। তাই নিজের মনের ভাব মুখে প্রকাশ করে বললেন, বয়স তো বেশি না নাসির, বড়জোর 80 বা 81 হবে। আর এ এমন বয়স কি? উনি তো ছেলেই, তুই চাইলে বাচ্চা ছেলে বলতে পারিস। কথা শেষ করে নাসির সাহেবের দিকে হাসি মুখ করে চেয়ে জিজ্ঞেস করলেন, ইসরাতের সাথে দারুণ মানাবে না? সুফি খাতুন নির্বিকার কণ্ঠে কথা বলা বলা শুনে নাসির সাহেব নিজের মুখের ভাষা হারিয়ে ফেললেন। এটা কি কোনো বয়স না? তার 21 বছরের মেয়েটার জন্য এই মহিলা একজন 80 বছরের লোক পছন্দ করেছেন। তার মেয়ের সাথে কি এই লোকটার যায়? সুফি খাতুন নাসির সাহেবকে কথা বলতে না দেখে বিগলিত কণ্ঠে বললেন, তোর পছন্দ হয়েছে নাসির? তাহলে সব কথাবার্তা বলে সামনে আগাই। কথা শেষ হওয়ার আগে ঝোপের আড়াল থেকে বের হয়ে আসলেন নাসির সাহেব। তারপর ধূপধাপ শব্দ তুলে রাগে হিসহিস করতে করতে এক মুহূর্ত বিলম্ব না করে বের হয়ে গেলেন পার্ক থেকে।
সুফি খাতুন নাসিরের আকস্মিক রাগ করে চলে যাওয়া দেখে বোকা বনে গেলেন। তাই তিনিও ঝোপের আড়াল থেকে বের হয়ে নাসির নাসির বলে পিছু পিছু ছুটে গেলেন। নাসির সাহেব সুফি খাতুনের এত পিছু ডাকের কোনো উত্তর দিলেন না। ফায়ার হয়ে চলে গেলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। দূরে বেঞ্চে বসে থাকা নিজাম শিকদার লক্ষ্য করলেন আর চোখে ঝোপের ভেতর থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে নাসির সাহেবের পেছন পেছন যাওয়া সুফি খাতুনকে। ঝোপের আড়ালে লুকিয়ে ফুপিয়ার ভাতিজা কি করছিল তার রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হলেন। এইবারই যেমন অদ্ভুত, এইবারের মানুষগুলো তার থেকে বেশি অদ্ভুত। চলবে।